লাইভ অন। ওকে, তুমি শুরু করো। হ্যাঁ দিদি, আজকে তোমার শুরু করো। আচ্ছা, কি দিয়ে শুরু করবো? আসসালামু আলাইকুম। আমি কি আমার নরমালি যেভাবে শুরু আচ্ছা, ওয়েলকাম, মানে সবাইকে ওয়েলকাম করছি মঞ্জু ভাইয়ের শোতে। অ্যাকচুয়ালি সাউন্ডের সমস্যা। হ্যাঁ চলো স্যার, এখন হ্যালো হাই। হাই, এখন হবে, আবার দিব আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যালো হাই। হাই, হ্যালো, শোনা যাচ্ছে? আমারটা তো প্রবলেম। না না পারফেক্ট, খুলো না, স্কুল তো এখন। শুরু করো প্লিজ। আচ্ছা, হ্যাঁ শুরু করো। হাই, ওকে, নাইস। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মঞ্জু ভাই শো। ভাই আপনার শো এর নামটা? মুঞ্জা আহমেদ শো। মঞ্জু আহমেদ শো। তুমি মুঞ্জা আহমেদ শোতে আসছো আজকে। আচ্ছা, লেটস টকে আসো নাই, ক্যান্ডেল শোতে আসো নাই, আড্ডা হইতে আসো নাই। এক্স্যাক্টলি এটাই জানতে চাচ্ছিলাম। ভাই সব শো অ্যাকচুয়ালি সেম শো তো না, সেম। সেলিব্রেশন ডিফারেন্ট, তোমাদের একটা শো ডিফারেন্ট, যারা ইনফ্লুয়েন্সার্স এন্ড অল দ্যাট, ওদের জন্য একটা শো। সো যাই হোক, গল্প আড্ডা এই তো Candid হবে। show, সো আজকে আমরা আড্ডা আজকে দিব তোমারটা candid show, চলো। ইনশাআল্লাহ। না থাক, একটা শো হইলেই হয়। নরমালি আমরা আজকে আড্ডা দিব ইনশাআল্লাহ মঞ্জু ভাইয়ের সাথে। মাই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি মঞ্জু ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে এন্ড মঞ্জু ভাইয়ের শোতে আসলাম। দেখা যাক কি অবস্থা হয়। ওকে, প্রথম কথা হচ্ছে রিদি, ওয়েলকাম টু মাই শো। তোমাকে দেখতে খুবই ভালো লাগতেছে। আচ্ছা তুমি Thank শেয়ার করো, আমি you. একটু কথা হ্যাঁ, বলি। আমি হ্যাঁ একটু share তুমি করি। শেয়ার করে তোমার পেজে পাবা। ওকে, সো রিদিকে ডেফিনেটলি আপনারা চিনেন। রিদির নিজের যে পরিচয়টা সেটা হচ্ছে শি ইজ আ ব্র্যান্ড প্রমোটার এন্ড আমাদের 18th অফ মে জাস্ট আফটার 2 days আমাদের একটা শো করতেছি আমরা, অ্যাওয়ার্ড শো, বিডিজ মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস 2025 সিজন 1। সেইখানে রিদি ইজ গেটিং অ্যান অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড শি ইজ ওয়ান অফ পার্ট অফ দ্যাট শো। আর হচ্ছে ওর জার্নি সেটা শুনতে যাচ্ছিলাম। অনেকদিন কথা ছিল আমাদের, মানে 2 বছর আগে। হ্যাঁ, অলমোস্ট 2 ইয়ার্স হ্যাঁ, 2 years আগে আসলে আমরা প্ল্যান করেছিলাম যে একটা শোতে হবে, মানে কথা হবে, Right. বাট আসলে হয়ে ওঠেনি নানাভাবেই। রাইট। তো বাট ফাইনালি এখন হয়েছে। তোমার last, right. শেয়ার দেওয়া শেষ, Perfect. পরে কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, প্রথমে তো আমরা, তুমি খুব বেশি শোতে যাও না মনে হয় না? না, আমি খুব একটা ইন্টারভিউ বা শো অ্যাটেন্ড করি না। কেন সেটা? তুমি এটা একটু একটু উপরে দিয়ে দাও, মানে এইভাবে রাখছো, ঠিক জিনিসটা? আছে? মানে পয়েন্টটা উপরে দাও। হ্যাঁ, দিস ইজ গুড। হ্যাঁ বলো। হ্যাঁ। আই ডোন্ট নো, এমনি কোনো রিজন নেই অ্যাকচুয়ালি। লজ্জা লাগে, না, ভয় লাগে, লজ্জাও লাগে না এক্স্যাক্টলি, কারণ সব শোতে সেম কোশ্চেনই করে। কিরকম? লাইক হয় যদি এমন হয় যে 1 বছর পর পর একটাতে গেলেই হয়, এক টানা 1 সপ্তাহে 10টাতে গিয়ে সেম কোশ্চেনই তো করবে, একই রিলেটেড টপিক নিয়ে। একই রিলেটেড টপিক নিয়ে একই সাথে সময় কথা বলতে ভালো লাগে না। একটু গ্যাপ গ্যাপ দিয়ে হলে নতুন নতুন টপিক আসে, নতুন নতুন টপিক নিয়ে কথা বলা যায়। বাট আমি তো কাউকে একই কোশ্চেন বা আমার টাইপ কোশ্চেন তো আপনারটা তো যাই না, বাট আমি এমনি As if নরমাল তুমি আমার show ইন্টারভিউর দেখো না? কথা দেখি, অবশ্যই দেখি, বলো। বাট নরমাল আপনার সাথে আমার কখনোই হয়নি শো। Right, আপনারটা তো right. একটু ডিফারেন্ট টাইপের হয়, আড্ডা টাইপের হয়, বাট আমি ইন্টারভিউ যেগুলো মানুষ অন্যান্য জায়গায় ওইগুলোর কথা বলছি। একটা রিলেটেড ভাইরাল টপিক থাকে বা ওইটা, আমার এরকম আসলে স্পেশাল খুব ইন্টারেস্টিং কোনো টপিক নাই। কথা বলার মতো নাই। ওকে, আগে তুমি অলরেডি তুমি লাইভ করছো, একটু আমাদের স্টাইলিশ অ্যাওয়ার্ডটা নিয়ে একটু বলো। হ্যাঁ, so আমাদের কিন্তু- ইউ আর গেটিং অ্যান অ্যাওয়ার্ড, এক্সাইটেড? অবশ্যই এক্সাইটেড, এন্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম। রাইট, ওকে। হ্যাঁ, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম গেটিং অ্যান অ্যাওয়ার্ড। এন্ড সবচেয়ে বড় কথা যেটা এখানে, যে শুধুমাত্র ইনফ্লুয়েন্সার্স তা না, আপনাদের পছন্দের বাংলাদেশের অনেক জনপ্রিয় সেলিব্রিটিসরাও কিন্তু এখানে of course. আছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, প্লাস হচ্ছে ওনাদের সাথে এনকাউন্টারসও হচ্ছে, সবার সাথে দেখা হবে, প্লাস যারা হচ্ছে রিয়েল লাইফে Right. আমাদের Heroes, হিরোজ আছেন, right. লাইক বিভিন্ন সেক্টরে, True. ডক্টর হতে পারে বা বিভিন্ন সেক্টরে যে যারা of course, হচ্ছে teacher ও হতে পারে। টিচারও Yeah, হতে yeah. পারে, আমাদের Of course. হিরোজ আছে, ওনারাও কিন্তু এখানে অ্যাওয়ার্ড পাচ্ছেন। সো ইটস নট লাইক যে শুধুমাত্র সেলিব্রিটি এনকাউন্টার, এটা অ্যাকচুয়ালি আমাদের সবার মধ্য থেকে মোস্ট স্টাইলিশ পার্সনদেরকে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বা সিলেক্ট করা হবে। সো আই হোপ সবাই জয়েন করবেন আমাদের এন্ড সাথে। সবার সাথে দেখা হচ্ছে 18th দেখা হবে। জাস্ট 2 days পরেই। ওকে রিদি, আমি তোমাকে বলতেছিলাম অফ স্ক্রিন, আমি ওকে বলতেছিলাম যে তোমাকে এত সোবার লাগতেছে, ও দা লুক থ্যাংক ইউ। ইউ টুক, আজকে দা লুক ইউ টুক, ওয়াও। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম আমি ইন্টারভিউতে আমি শাড়ি বা শাড়ি হচ্ছে এই পরো, okay. টাইপের লুকই নিয়ে যাই। আমার পছন্দের লুক হচ্ছে শাড়ি। আই ডোন্ট নো ওয়াই, আমাকে সবসময় পছন্দ। ওকে, আজকের লুকটা নিয়ে একটু বলো, আমি শুনি। আজকের লুকটা সিম্পল একটা শাড়ি পরা, এন্ড হচ্ছে আমার ফেভারিট শাড়ির সাথে আমার ম্যাক্সিমাম টাইম আমি ট্রাই করি হচ্ছে এরকম অক্সিডাইজ জুয়েলারি গুলো পেয়ার আপ করতে, একটু বাঙালি বাঙালি বা একটু ভাইব থাকে। যেহেতু
আরো অনেক কিছুই থাকে বাংলা, ওগুলো আমার পক্ষে সম্ভব হয় না। So আমি জুয়েলারি দিয়ে ট্রাই করি হচ্ছে আমার যতটুকু বাঙালিয়ানা আনা যায়, এই আর কি। ওকে, সো এখন বলো তোমার বিজনেস যেটা, সেটা কি নিয়ে এই সময়ে? আমি দেখতে পাচ্ছিলাম তুমি প্রতিদিন 2-3টা করে, ইউ গাইজ আর ভেরি হার্ড ওয়ার্কিং। এটা আসলে হ্যাঁ, এটা তো সামনে ঈদ আসছে, ঈদের পরে আবার বিজনেস একটু কমেই যাবে, বাট ঈদের আগের সময়টা বিশেষ করে সেটা এই নেক্সট মান্থে ঈদ, সো অবশ্যই একটু প্রমোশনের কাজটা একটু বেশি থাকে, প্রমোশন এর কাজগুলো নিয়ে ব্যস্ত। তার উপরে ব্যস্ততা আরো বেড়ে গিয়েছে হচ্ছে আমার এক্সাম চলছে, ফাইনাল এক্সাম, কি এক্সাম? অনার্স 4th ইয়ার ফাইনাল কোথায় এক্সাম। কি পড়তেছো তুমি? আমি হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স আর্টস এন্ড ক্রিয়েটিভ স্টাডিজ নিয়ে ফাইনাল ইয়ারে আছি, 4th ইয়ারে। তারপরে কি প্ল্যান করবা? তারপরে আবার মাস্টার্স এর প্ল্যান আছে এখানে ভালো কোন ইউনিভার্সিটি থেকে, দেখা যাক আর কি। এখনো ওটা নিয়ে একদম শিওর বলতে পারছি না কোন জায়গায় কি করব, বাট আমার সাবজেক্ট রিলেটেড মাস্টার্স এর প্ল্যান আছে, এই আর কি। রিসেন্টলি করে ফেলবো, মানে গ্যাপ দিব না ইনশাআল্লাহ। সো এই হচ্ছে বিষয়। তো এই সব মিলে আর কি ব্যস্ততাটা আরো বেড়ে গিয়েছে, কারণ হচ্ছে পরীক্ষার দিন দেখা যায় খুব ক্লান্ত থাকে, বা পরীক্ষার আগের দিনের কথা যদি বলি, ওই দিনটা একটু ম্যাক্সিমাম টাইম ট্রাই করে স্কিপ করা প্রমোশনের থেকে। সো দেখা যায় যে আরো হেক্টিক হয়ে গিয়েছে শিডিউলটা, এই আর কি। ওকে, প্রথমে তো তুমি স্টাডি নিয়ে বিজি, প্রচুর কাজ করতেছো, এগুলো নিয়ে বিজি, এন্ড আজকে টাইটেল দেখার টাইম পাইছো? হ্যাঁ দেখলাম তো, আমি শেয়ারও তো দিলাম, হ্যাঁ। আমরা সেটা নিয়ে যাব, টাইটেল নিয়ে, যে অভিনেতা স্বামী নীলের জন্য কি ব্র্যান্ড প্রমোটার হৃদির এত জনপ্রিয়তা, এই যে কথাটা কি তুমি প্রায় শুনতে পাও? হ্যাঁ, এটা তো আমি নিজেও বলি ইন্টারভিউতে, যখন কেউ জিজ্ঞেস করে আপনি এত এই যে ব্র্যান্ড প্রমোটার সেক্টরে, আমি জানি তারা এই অ্যান্সারটাই শুনতে চায় যখন কেউ আস্ক করে যে আপনি এই যে এত জনপ্রিয়তা, এই ব্যাপারে আপনি কি মনে হয় কার অবদান বেশি? তো আমি বলি যে অবশ্যই এখানে মেইন অবদানই আমার হাজবেন্ডের, কারণ আমি এই সেক্টরে এসেছি বা এখানে কাজ শুরু করেছি আমার হাজবেন্ডের থ্রুতে বলতে পরিচিতিটা ওই থ্রুতেই এসেছে। তো এটা তো আসলে সবাই আমাকে যখন কোয়েশ্চেন করে এই অ্যান্সারই পায়, এবং এই অ্যান্সার দিলে আমিও হ্যাঁ নরমাল, ইটস ট্রু। ইটস ট্রু। হ্যাঁ, অফ কোর্স। সিয়ামাবন্তী, নীলয় হৃদি, ব্যাপারটা এরকম? ওদেরটাও হতে পারে। আসলে কি এখানে একটা বিষয় আছে, লাইক এই সেক্টরে আমার এখানে আসার সূচনাটা যদি বলি, প্রথমে যখন বিয়ের পর সবাই পরিচিত হয়, তখন সবাই আমাকে অনেক গিফট পাঠাতো আর কি। তো স্বাভাবিকভাবে গিফট পাঠালে তো খুশি হয়ে ছবি পোস্ট করলাম টুকটাক। একটা সময় চলে যায় কি এত বেশি পরিমাণে এখন ছবি না পোস্ট করলে কেমন দেখায়, কিন্তু আমার দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে চলে আসছে, যেটা রেগুলার বেসিসে আমার পিকচার পোস্ট করা পসিবল হচ্ছে না। তখন তো আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটার সাথে একটু পরিচিত আমরা সবাই, তখন চিন্তা করলাম আচ্ছা কি আশ্চর্য, আমি কেন তাহলে এই সেক্টরে আসবো না। এইভাবে করে আসলে আমার স্টার্ট করা এখানে প্রফেশনালি স্টার্ট করা। এরপরে অবশ্যই স্টার্টিংটা আমার হাজবেন্ডের জনপ্রিয়তার মাধ্যমে, বাট এরপর আমি আমার চেষ্টা বা আমার যতটুকু আমার ট্যালেন্ট আছে বা আমার যতটা স্বচ্ছতা আছে সেগুলোর সাথে আমি এটা এতদিন পর্যন্ত নিয়ে আসছি। এটা আবার বলবো যে এখানে অবশ্যই আমার অবদান আছে, এক্স্যাক্টলি। কারণ আমি যদি না করতাম তাহলে দেখা যেত আমাকে কেউ আর চিনতই না। প্রথম দিকে একটা হাইপ ক্রিয়েট হলো, হাইপ আর কয়দিন থাকে বলো, হাইপটা তো ধরে রাখতে হয়। সো সেই হাইপটা ধরে রেখেছি, তো এই আর কি। তো বলবো যে অবশ্যই আমার জনপ্রিয়তাটার শীর্ষ হওয়ার কারণ উনি, বাট আমার জনপ্রিয়তা ধরে রাখার কারণটা অবশ্যই আমি, এবং অবশ্যই ওর ইন্সপিরেশন। আবার ওকে নিয়ে তুমি ভ্লগও করো, ওকে তুমি নিয়েও আসো, ফিল্টার দিয়ে নিয়ে আসো। এখানে বিষয় আছে, ওকে দিয়ে কখনো প্রমোশনাল কাজ করে নেভার। আমি কখনোই আমার করলেও তুমি ওরে পে করে করাবা ওকে। ও আসলে নিজেও কখনো দেখবেন যে খুব একটা আগে মডেলিং করতে অনেক কিছু, বাট এখনো নাটকে ফোকাস। ও কিন্তু কোনো প্রমোশনাল শো বা বলেন কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম এরকম অ্যাটেন্ড করে না। তো আমিও কখনো আমার কোনো আসে না, অনেকে একটু রিকোয়েস্ট করে আপু ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি পাঠাবো, ভাইকে আমি বলেই দিই যে ভাইয়া দেখো, এটা কিন্তু আমি কোনো সিওরিটি দিয়ে বলতে পারবো না কবে পাঞ্জাবি পরবে কি না পরবে, আই ডোন্ট নো। হতে পারে যে কোনো একটা প্রয়োজন হয়েছে নাটকে, তখন পড়লো, রিকোয়েস্ট করলো ছবি, কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। সো এটা আমি বলি যে কারণ আশা নিয়ে রাখলো যে ভাইকে পাঠালাম, তখন আমি বলি কি আমার বেটার হচ্ছে না পাঠানো ওর জন্য। হ্যাঁ, আমি এখানে আমার প্রমোশন সেক্টর ডিফারেন্ট, তাই না? সো ওর সেক্টর ডিফারেন্ট, সো দুটো তো মিলাবো না আমি। এক্স্যাক্টলি এইটা আমি চেষ্টা করি যে জনপ্রিয়তাটার বিষয়টা ডিফারেন্ট রাখার। ব্লগিং এর বিষয় যেটা কিন্তু একদম আনপেইড প্রমোশন, মানে ব্লগিং যেটা হয়, আমরা বেসিক্যালি ব্লগিংটা করি যখন দেশের বাহিরে যাই, তখন হচ্ছে গিয়ে আমরা ঘুরি ফিরি, তখন তো আমার হাজবেন্ডের সাথেই ঘুরতেছি। সো ওই টাইমে জাস্ট আমাদের হ্যাপি মোমেন্টস শেয়ার করি, দ্যাটস ইট, এই আর কি। না, বাট আমি বলছি তোমার যে জনপ্রিয়তা ধরে রাখার বলতেছো, তোমার হার্ড ওয়ার্ক, ডেফিনেটলি হার্ড ওয়ার্ক, বাট
ও একটা তো রিজন এখানে কন্টিনিউয়াস Of থাকে না, course, সেটাই বলছি। সেটা তো আছে। এখনো তো আমাকে সবাই বলে যে নিলয়ের বউ, এটাই তো আমার একটা মেইন ডেজিগনেশন। Identity, হ্যাঁ। মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই ফার্স্টেই বলছে নিলয়ের বউ, দেন ব্র্যান্ড প্রমোটার। যদি আমি চাই যে ব্র্যান্ড প্রমোটারটা আগে আসুক, বাট ওইটা যেহেতু ফার্স্টে এসছে, সো সেটা দিয়েই তো সবাই আমাকে অ্যাড্রেস করছে। তো অবশ্যই সেটা যদি না হতো তাহলে তো আমি এত দূর আসতাম না। তো ধরে রাখার ক্ষেত্রে এখনো যেহেতু আমার হাজবেন্ডের ট্যাগ আমার সাথে আছে, তো এটা তো অবশ্যই। তো হাজবেন্ডের ট্যাগ লাগলো কবে থেকে? 2021 এর দিকে, করোনা কালে। করোনার শেষের দিকে আচ্ছা, বিয়ে হয়েছিল আমাদের। ও আচ্ছা, হ্যাঁ সেদিকে যাই। হ্যাঁ, আমি সামনের ওই থেকে সময় তো ট্যাগ লাগে, হাজবেন্ডের ট্যাগ তো বিয়ের পরে লাগছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, বাট আমি জানতে চাচ্ছি ওই ট্যাগ যে ওয়েটা তৈরি হয়েছে সেটা কবে থেকে শুরু হলো তোমার? ওইটা শুরু হয়েছে 20 থেকে, বেশি দিন না, 1-1.5 বছরের। তখন নিলে সিঙ্গেল? তখন নিলয় সিঙ্গেল। তুমি সিঙ্গেল? আমি তো হ্যাঁ, অবশ্যই আমি সিঙ্গেল। সিঙ্গেল আর প্রেম কিভাবে করব? দুজনই সিঙ্গেল। তো তখনই আর কি আমাদের একটা শুরু হয়েছে, বাট 21 এসে আর কি পূর্ণতা, যেটা পরিপূর্ণতা বলে। আমি ভালোবেসে একটা কোশ্চেন করব, উড ইউ লাভ টু শেয়ার ইওর লাভ স্টোরি যতটুকু পসিবল? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং। আসলে সবটুকু শেয়ার করা এখনো পসিবল না, যতটুকু But পসিবল। যতটুকু পসিবল যদি বাট বলি। তোমাকে খুব সুন্দর লাগতেছে। ওহ, থ্যাংক ইউ ভাই, অনেকবার পুরোটা বললেন, শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ। না আসলে তোমাকে খুব ইউ লুক সো Pampering, সোবার। না, বাট ইউ okay. লুক সো সোবার, জেনুইনলি আই টোল্ড ইউ। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের লাভ স্টোরি আসলে মোটামুটি সবারই কমন কোশ্চেন ছিল গত 2-1 বছরে। রিসেন্ট আমি এই কোশ্চেনটা শুনিনি, সো আবার একটু শেয়ার করি। যেমনটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেসবুকে পরিচয় কন্ট্যাক্ট হয়েছে। ছিল, friend list এ ছিলাম। ফ্রেন্ড লিস্টে ছিলাম। Okay. দেন হচ্ছে একদিন ওই আমাকে নক দিয়ে বললো যে তুমি তো, আমি অনেক কিছু লেখালেখি করতাম, বাট অনেক কিছু করতাম এক্সট্রা। লেখালেখি করো? হ্যাঁ, আমি ছোট গল্প লিখতাম, বা হচ্ছে ছবি গল্প যেগুলো বলে, অনেক পরিচিত ছবি গল্প আছে যেগুলো মানুষ দেখে, ছবিও চিনে। ছবি গল্প একটা আচ্ছা, হ্যাঁ, মাঝখানে অনেক of course, ফটোকার্ড famous যেটা, ছিল। ফটোকার্ড, হ্যাঁ, হ্যাঁ। তো ওই ছবি গল্পের যে মেইন থিমটা, ওগুলো আমার লেখা ছিল ওইটা Okay. থ্রুতে। কিন্তু ছবিগুলো খুব ফেমাস হয়ে গিয়েছে, গল্পটাও যারা পড়ার তারা পড়েছে, কিন্তু এখনো দেখবেন অনেক জায়গায় ছবিগুলো ইউজ হয়, বাট গল্পটা যে একটা সিরিজ আকারে এসেছিল এটা আসলে খুব একটা মানুষ জানে না। তো ওই টাইমটাতে এই ছবি গল্পের বিষয়টা অনেক ফেমাস ছিল। তো ওই সময় এই ছবি গল্প লিখতাম। তো এগুলো তো ছোট ছোট গল্প, স্ক্রিপ্ট টাইপের না, ছোট ছোট বিভিন্ন রোমান্টিক বা হচ্ছে কিছু আবেগী বিষয় টিষয় নিয়ে। তো এগুলো লিখতাম, কবিতা লিখতাম। তো এগুলো দেখো বললো যে তাহলে তুমি তো গল্প টল্প লিখতে তোমার পারো। প্রোফাইলে দেখে? হ্যাঁ। ওকে। তো তুমি একটা কাজ করো, আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও নাটকের। তো আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম, ও মাই গড, নাটকের স্ক্রিপ্ট লেখার অফার আসছে, খুবই দারুণ। তো আম্মুকে আমি বললাম, জানো আম্মু, আমার আম্মু তখন আবার ওর নাটক দেখতো, সোনার পাখি রূপার পাখি দেখতো। তো আমি একদিন দেখতেছি, আম্মু দেখছে, আমি বলছি, আম্মু জানো উনি না আমাকে নাটকের স্ক্রিপ্ট লেখার অফার দিছে। তখন কেন জানি আমার মানে আমি জানি না, মায়েদের একটা Instinct. হ্যাঁ থাকে, সেটা বলতেছে কি, যাই করো প্রেম আবার করা শুরু করে দিও না। আমি বলি কি আশ্চর্য, কোথা থেকে কি মাত্র জীবনে একবার কথা হয়েছে, স্ক্রিপ্ট লেখার কথা বলছে, তুমি কোথায় চলে গেছো। এবং এটা যে এত দূর চলে আসবে এটা তো আসলে আম্মু যে কিভাবে এটা বলছে, কেন বলছে আমি জানি না। আরো অনেকের সাথে আমার পরিচয় আছে, কাউকে নিয়ে বলেনি। যখনই বললাম যে উনি এটাই করে, তখন বললাম। যাই হোক, পরে হচ্ছে এটা নিয়ে ফার্স্ট আমাদের দেখা হয়। আমারই একটা, আমি যে একটা ফাউন্ডেশনে ছিলাম, ওই ফাউন্ডেশনের ওনারেরই একটা রেস্টুরেন্ট ছিল বনশ্রীতে। তো সেখানে আমাদের ফার্স্ট দেখা হয়। দেখা হওয়ার পর ও ফার্স্টে কি করে, কিছু গিফট নিয়ে আসছে, যেটা ও নিয়ে আসে নাই ফার্স্টে। ও কি করে, গাড়িতে রেখে আসে। এসে ফার্স্টে কথাবার্তা বলে কিছুক্ষণ প্রবলেম, আমি একটু আসতেছি, আমি বললাম কোথায় চলে গেল। একটু পরে দেখি ফুলের তোড়া নিয়ে আসছে, মোটামুটি 50টার মতো, একটা গোলাপের তোড়া, একটা বই, কাইট রানার, দেন হচ্ছে হ্যাঁ খুবই দারুণ। সো কাইট রানার, দেন আর কি নিয়ে আসছে, চকলেট এক বক্স নিয়ে আসছে। এনে বললো, আসলে এরপরে না আমাদের আর ইয়ের কথা আগায় নাই, স্ক্রিপ্টের কথা আগে নাই, আমাদের পার্সোনাল কথাবার্তা আগানো ডেট ছিল আসলে। এটা মিটিং ছিল না, দিক থেকে ডেট ছিল না, ওর দিক থেকে এটা আসলে ডেটই ছিল। ওর আসলে এটা মিটিং ছিল না, ও বরঞ্চ বাসার সবাইকে অলরেডি বলে ফেলছে আমার কথা। ওকে। ও হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ, হচ্ছে কি বাসার সবাইকে অলরেডি বলে ফেলছে, ওর ফ্রেন্ডস, দেন ফ্যামিলি, বড় বোন যে থাকে অস্ট্রেলিয়া। সেটা তোমাকে পরে বলছে? এটা আমি পরে জানছি, আমি তখনও জানিনি, কিন্তু সে কিন্তু বাসা থেকে সব বলে টলে দেন আসছে। যাই হোক, এরপরে তো আমাদের টুকটাক কথাবার্তা আগাতে থাকে। এর মধ্যে যাই হচ্ছে নাদিয়াপুর সাথে কক্সবাজারের শুটিং এ। কক্সবাজার থেকে আসার পথে আচার আছে না, অনেক পরিমাণ আচার, চকলেট নিয়ে আসে, যেগুলা আমি পছন্দ করি। কিন্তু আমি বলি আমার বাসা তো খুব স্ট্রিক্ট, আমাকে তো জীবনে কোনোদিন এগুলা, বলে কি তুমি নাদিয়াপুর নাম দিয়ে বাসায় নিও, যে নাদিয়া দিছে।
হ্যাঁ, তা আমার আম্মু তো এত বোকা না, আমার আম্মু লতে পড়াশোনা করছে। হ্যাঁ, তো আমার আম্মুর মাথায় অতিরিক্ত বুদ্ধি। আম্মুকে আমি জাস্ট বলছি নাদিয়া আপু দিছে, আম্মুটা শুনছে কিন্তু বিশ্বাস করে নাই। পরের দিন সকালবেলা এসে বলে তোমার ফোনটা দাও তো আমার কাছে। আমিও না বোকা, মানে আমার এটা ভাগ্যেই ছিল, আমি ওপেন করে ফোন কোনো লক না করে আম্মুর কাছে দিয়ে দিছি। আম্মু তো আমার সাথে দিল চ্যাট করছে, বলছে এই যে তোমার নাদিয়া দিছে না এসব চকলেট। এখনই আব্বুকে ফোন দিয়ে বলছে, বলার পরে তারপরে আমি সেদিনে ততদিনে মোটামুটি কত 4-5 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু দেখা সাক্ষাৎ হয় না, আমাদের ফোনে সব আলাপ। তো 4-5 মাস হয়ে গেছে হচ্ছে ওই ফার্স্ট ইনসিডেন্টের। এরপর আমাদের কথাবার্তা 3-4 মাস হয়ে গেছে, কথাবার্তা হয়েছে। মানে এরপরে প্রথম দেখা এরপরে 3-4 মাস আমাদের শুধু কথাবার্তা, দেখা হয় না। না, শুধু এই যে সেকেন্ড দেখা হয়েছে কক্সবাজারের জিনিসপত্র দিবে আমাকে নাদিয়া আপু সহ সেদিন। সালহাপু নদী বলতো, অনেকে নাদিয়া নদী বলতো। নাদিয়া আপুর সাথে দেখা হয়েছে ওই দিন হচ্ছে গিয়ে। আম্মুকে আবার ছবি দেখেছি, দেখো নাদিয়া আপুর সাথে ছবি, নাদিয়ার সাথে কে ছিল এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, পরে তো আব্বুকে বললো, বলার পরে আমি সেদিনই নীলাকে জিজ্ঞেস করলাম, বাসায় তো ধরা গেছে, আমি জানি আমার বাসা যে স্ট্রিক্ট, আমার বাসায় এটা মিথ্যা বলবো এইসবের কোনো চান্স নাই, কারণ আমার বাসার ওরা, আমার আম্মু শিওর হয়েই দেন আমাকে ধরেছে। অ্যাঙ্গেলটা চেঞ্জ করো ওর দিকে। হ্যাঁ, শিওর হয়েই হচ্ছে আমাকে ধরছে, মানে না শিওর হয়ে ধরে নাই। যাই হোক, এরপরে হচ্ছে কি আমার আম্মু, আমার নীলাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো, প্রেম টেম করা আমার পক্ষে সম্ভব না, বেশি দিন হয় না, ঠিক আছে, এটা খুবই জটিল একটা প্রশ্ন, তুমি কি আমাকে বিয়ে করবা? ও জাস্ট এক কথায় বলছে হ্যাঁ। ঠিক আছে, এইবার আমি তাহলে আম্মুর সাথে কথা বলতেছি। আম্মুকে গিয়ে বলছি আমি তোকে বিয়ে করবো। আম্মু তো আকাশ থেকে পড়লো। তখন তো তোমরা প্রেমে পড়ো নাই? তখন আমাদের প্রেম আলাপ চলতেছে। হ্যাঁ, কিন্তু মানে ডিরেক্ট কেউ কাউকে বলি নাই। ও প্ল্যান করতেছে সামনে আমার 26 ফেব্রুয়ারি বার্থডে, তখন মেবি 20 কত তারিখ ছিল, 7-8 তারিখের দিকে ও প্ল্যান করতেছে ওই দিন আমাকে প্রপোজ করবে, সব প্ল্যান করে ফেলছে। তো যাই হোক, বাসায় তো 7-8 তারিখে আম্মু জেনে গেল। জানার পরে আম্মুকে যখন আমি আরো বলছি যে বিয়ে করবো, আম্মু আকাশ থেকে বলছে, আম্মু ভাবছি একটু একটু প্রেম করতেছে, ধরলাম। যখন আমি বিয়ের কথায় চলে গেছি, ব্যাস আমার ফোন সাথে সাথে নিয়ে গেছে সেদিনই। নিয়ে যাওয়ার পরে হচ্ছে বাটন ফোন, তো কিভাবে নিয়ে আসছো, মানে নীলা হচ্ছে কোন একটা ওয়েতে, এখনো ওয়েতে আমি বলবো না কারণ কেউ জানে না কোন ওয়েতে আমার বাসায় 4টা ছোট ছোট ফোন আছে না, ও কিনে পাঠাইছে ফার্ম গেট থেকে। ওইটা যাই হোক, পরে ওইটা দিয়ে পরবর্তী 1 বছর মোটামুটি 8 মাস আমি বাসায় হচ্ছে বন্দি। মানে কেন মানবে না ওর সাথে বিয়ে মানবে না বাসায়। মিডিয়ার ছেলে, হ্যাঁ সবচেয়ে বড় কথা, মিডিয়ার ছেলে মানবে না, নাটক করে। আর আমার ফ্যামিলি হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমার ফ্যামিলি হোয়াট ডিড দে সে সেটা শোনাও, এক্স্যাক্ট এটাই, এগুলাই বলছে, এক্স্যাক্ট এটাই তো বলবে। মিডিয়ার ছেলে, সবচেয়ে বড় কথা, মিডিয়ার ছেলের সাথে বিয়ে, মিডিয়ার ছেলের নাটক দেখবে, বিয়ে দিবে। এটা হিপোক্রেসি ভাই, এটা হিপোক্রেসি। না আন্টি খুব কাজটা ঠিক করেন না, কিন্তু এটা ঠিক হয় না। আন্টি নাটক দেখতেছেন, মেয়েকে বিয়ে দিবেন না। হ্যাঁ, যাই হোক, এখন বিয়ে দিবে না, এখন কি করার আছে। তো সব মিলায় আর কি। পরে আস্তে আস্তে যখন দেখে কি রে ভাই 8 মাস হয়ে গেছে, আমি ভার্সিটিতে যাওয়া বন্ধ, আমার বাসা থেকে বেরোয়া বন্ধ, ভার্সিটিতে যাই না, তাও আমাদের যেভাবে হোক আমাদের প্রেম ভাঙেই না। পরে আস্তে আস্তে করে হচ্ছে বেসিক্যালি আমার বড় মামা ওনারা হচ্ছে গিয়ে কথা টথা বলে, কারণ বুঝতে পারছে যে কোনোভাবে আমাদের মানে ডিটাচ করতে পারবে না। পরে বললো যে বাট কিভাবে এতটা গভীর প্রেম, এটা যে কিভাবে হয়েছে এটা একটা রহস্য। বিশ্বাস করেন, আমাদের তেমন দেখাই হয়নি। আমাদের 1.5 বছরে 4 বার দেখা হয়েছে। প্রথম 2 বার হচ্ছে ঠিকঠাক দেখা হয়েছে। হ্যাঁ, থার্ড মিটিং হয়েছে হচ্ছে আপনার, আমি একটা তখন একটা শুট ছিল, একটা ম্যাট্রেসের কোম্পানির একটা ছোট শুট ছিল, অ্যাডভার্টাইজের মতো। ওইখানে আমার, তুমি কি মডেলিং করতা? ছোটখাটো কাজ করতাম আমি তখন, আর ইয়ে করতাম, নিউজ প্রেজেন্টেশন করতাম। তো ওই থ্রুতে না করতাম নিউজ প্রেজেন্টেশন। কোথায়? বিডি নিউজে। ও আচ্ছা আচ্ছা, অনলাইনে, রাইট? অনলাইনে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল নিউজ যে ছিল ওইটা পড়তাম। তো ওই থ্রুতে 2-1টা আমার অ্যাডভার্টাইজিং করা হয়েছে, ভয়েস দেওয়া হয়েছে বা যেটাকে বলে, ওগুলা টুকটাক কাজ করা হয়েছে। তো ওইখানে ও নিচে আসছিল, আমার উপর থেকে দেখা একবার দেখছি, উত্তরের মধ্যেই তো শুট, ওই জায়গায় ছিল। থার্ড মিটিং এই উপর থেকে আমি একবার দেখছি। আর ফোর্থ মিটিং হয়েছে ঈদের দিন, আমি আমার ছোট ভাইকে নিয়ে দাদু বাসা থেকে আমার খালার মনির বাসায় যাচ্ছিলাম, কাছাকাছি, সেটাও মানিকদের দিকে। এই আমার ফোর্থ মিটিং। এই ছাড়া আমাদের আর বিয়ের আগে কি বাসায় অনেক প্রেসারে থাকো ছিলা, তোমাকে প্রেসারে রাখতো? হ্যাঁ, আমাকে কিন্তু আসলে কি অন্য, আমি যে প্রচুর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে ছিলাম, সেটা নিয়ে আমাকে প্রেসার দিত না। কারণ দেখতো যে হ্যাঁ তুমি যদি সবকিছু ঠিকঠাক রেখে কাজ করতে পারো করো, কিন্তু যখন দেখলো যে তুমি মেসড আপ করে ফেলছো, তাহলে তো তোমাকে আর কোনো মেসড আপ তখন তো হয়নি, প্রেমে পড়া। আমি বলছি আমি বিয়ে করব। হ্যাঁ, তো তাহলে তো এই বলছি কেন? বাট এর আগে তোমার তো কোনো প্রেম ছিল না, বয়ফ্রেন্ড ছিল না, কোনো ঝামেলা ছিল না? না, আমি পুরো র্যান্ডম কাজ করতাম। তাহলে তো কোনো, কিন্তু আমি
এমন একটা জায়গায় টোপ ফেল মানে টোপটা পড়ছে যে এমন একটা নর্মাল ছেলে হইলে চেক করতে হয়, মিডিয়ার একটা ছেলে তার সাথে হচ্ছে গিয়ে মানে ফার্স্ট দেখাটাই ফার্স্ট যে একটা দিলাম এটাই বর্ষিটা ভুল জায়গায় ভুল গেছে, জায়গায় এরকম হয়ে গেছে। বুঝতে তো পারছি। যাই হোক পরে তো এরকম 8 মাস বাসায় বন্দি ছিলাম মোটামুটি। পরে আর কি মামারা বাট তখনও ফোনে কথা বলতো 4টা ফোন দিয়ে। 3টা ফোন আম্মু ভেঙে ফেলছে। ও, সেটাও পেয়ে গেছে? হ্যাঁ ভেঙে ফেলছে। লাস্ট ফোনটা কোনোভাবে ভাঙতে আন্টি পারেনি কি কারণ মালিকা হামিরা নাকি? আমার আম্মু সব মানে অনেক বুদ্ধিমান। উনি হচ্ছে দেখা আমি আছে না ডায়েরি কেটে আমার মনে হয় কি আমার আম্মু সিসি করে লাগা রাখতো আমার সব রুমে। দেখতো, সব জানতো। কিভাবে জানি ডায়েরি কেটে ডায়েরির ভিতরে ছোট ফোন রাখছিলাম। আম্মু সেই কেন যে আম্মু সেই ডায়েরিটা খুলে বের করছে, এটা কিভাবে একটা মানুষ বের করে আমি জানি না। এটা তো বুদ্ধিটা আমি শিখছি নতুন নতুন আমার ফ্রেন্ডদের থেকে। যাই হোক তো এই আর কি অবস্থা। কিন্তু ফোনটা আমি কোথাও রাখি না, এটা আমার সাথেই ছিল। ওকে, এখন আমাকে তার মেয়েরে আমার থেকে নিবে না, বুঝলেন না? রাইট তো বলছে, ঠিক আছে যা খুশি তাই কর, রুমের মধ্যে গিয়ে বসে বসে ফোনের মধ্যে যা খুশি তাই কর, বাইরে তো আর হতে পারতেছি রাইট। না। এই আর কি। পরে আর কি যখন থেকে কি পড়াশোনা হচ্ছে না, তখন আমি মাত্র ফার্স্ট ইয়ারে এই অনার্সে পড়াশোনা টড়াশোনা সব বাদ, কি অবস্থা তখন বলছে যাক। পরে প্রথম নর্মালি আর কি আম্মুরা অতটা রাজি ছিল না প্রথমে। বাট রাজি মানে চারবারের দেখা হওয়ার পরে আবার কথা বলছো তোমরা? না আমরা তো কথা বলতেছি ফ্যামিলিতে বলছি। চারবারের দেখা, দ্বিতীয়বার দেখার পরে আমি ডিরেক্ট বিয়ের কথা বলছি। ওকে। এর মধ্যে তো আমাদের দেখা আটকায় রাখছে। এর মধ্যে ঈদের সময় একদিন দেখা করতে গেছিলাম, আরেকদিন ওই যে যেটা বললাম শুটিং, ওই দিন আমার সাথে আমার আম্মু ছিল, এই জন্য উপর থেকে জাস্ট দেখা করে ওইটা, আর কোনো মানে সামনাসামনি দেখা হয়নি। সেই 4বার দেখা হয়েছে। এরপরে তো আর দেখাই হয় নাই। এরপর অনেকদিন পরে আর কি আস্তে আস্তে করোনার সময় লাস্টের দিকে, তখন আর কি আস্তে আস্তে বাসায় আমার মামারা বা খালামুনিরা ওনারা আর কি আস্তে আস্তে করছে। আম্মুদের কিভাবে ম্যানেজ করলো? কারণ ম্যানেজ কিভাবে আন্টি কি তখন নাটক দেখা, ও নীলের নাটক দেখা বন্ধ করে দিছিল? সেটা তো আমি জানি না, এটা আমি বলতে পারি। তুমি তো বলে না কখনো হ্যাঁ নাটক দেখো? সেটা বলতে পারি, সেটা বলি নাই কখনো। বাট নাটক দেখা আর মেয়ের হাজবেন্ড এটা একটু ডিফারেন্ট আছে। তো আমি এটা নিয়ে কখনই কিছু বলি নাই। এই আর কি। পরে 8 মাস পর আস্তে আস্তে কিভাবে জানি আম্মু দেখে কিভাবে বলো একটু, কিভাবে? এটাই বলতে পারবো না কিভাবে। আচ্ছা, এটা বলতে পারবো না, এটাই বলবো না। সেটা আমি ম্যানেজ করিনি। নীলয় তো ম্যানেজ করছে, এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি নিজেরাই ম্যানেজ করছে। তারপরে আমাদের খুব ফ্যামিলি ছোট করে বিয়ে হইলো। বিয়ের দিনই শুধুমাত্র নীলয়ের কিছু ফ্রেন্ড, আমার ছোট ভাই, এরকম টুকটাক মানুষজন আসলো। এটা বাসাতেই বিয়ে হলো, নীলয়ের বাসাতে। তারপরেই হচ্ছে আমাদের তখন আমরা কাউকে জানাই নেই। তো জানাবো যেদিন প্রোগ্রাম চিন্তা করছি, ওই বিয়ের থেকে আমাদের সাথে করোনা হয়ে গেছে। আমার না, নীলয়ের, আমার শ্বশুরের। তারপরে আজকে একটু লেট হয়ে গিয়ে 1 মাস পরে আমরা অ্যানাউন্স করছি বিয়েটা। ওকে, সো বিয়ের পরে তখন কি হলো? মানে তখন আন্টি যে ব্যাপারটা ছিল সেটা কি চেঞ্জ হইলো? পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পরে। এখন তো 4 বছর একদম পারফেক্ট, জামাইকে খুবই আদর করে। হ্যাঁ, বাট যেই ভয়টা ছিল আন্টির, ওটা যে কি ভয় ছিল এটা আম্মু জানে, ওটা আমি জিজ্ঞেস করি না, আমি জানি। এরকম কোনো ভয় তোমার মধ্যে ছিল না? যে না ভাই, আমি এত বোকা না। দেখেন, আমি হচ্ছে অনেক চালাক মানুষ। আমি বিশ্বাস করি, আমি এটা মানুষ এখন বলবে যে নিজেকে নিজে চালাক বলে না, আমি বিশ্বাস করি আমি অনেক চালাক। কারণ আমি যখনই কিছু আমি এত সহজে কোনো ভাই জীবন মানে প্রেম যে করি নাই, এটা তো রিজন আছে না। সো এত সহজে না ওইটাও না এক্স্যাক্টলি প্রেম করতাম যদি হইতো। আমার হচ্ছে ক্লাস 8 এরকম একটু পছন্দ ছিল একটা ছেলেকে, ছিল না তা না। আমাদের স্কাউটিং এ প্রেম ছিল না আর কি। প্রেম বলতে পছন্দ ছিল, ও আমাকে পছন্দ করতো, বাট ওইরকম প্রেম আমাদের কখনোই ছিল না। ওরকম সুযোগই পাইনি। সাহসী ছিল না। হ্যাঁ এক্স্যাক্টলি, সাহসী এরকম ছিল না। ইভেন ওই ছেলের সাথে আমার যদি দেখা হইতো, স্কাউটিং করতাম তো, ছেলে ভালো, খারাপ না, ছেলে ভালো, খারাপ বলবো না, ছেলে ভালো, স্কাউটিং করতাম তো, আমার আম্মুর সাথে থাকতো, ওই ছেলের সাথে দেখা হইতো, আমার আম্মু আবার জানতো যে ছেলেকে আমি পছন্দ করি, ওই ছেলেকে নিয়ে আম্মু কোনো ঝামেলা করেনি। ওকে, একই ক্লাসমেট সেজন্য হতে পারে, মিডিয়াতে না, সিনিয়র ছেলে, ভালো স্টুডেন্ট, সব মিলে। নীলয় ভালো, নাটক করলে খারাপ হয়ে যায় না কেউ, ঠিক আছে? তখন তো আসলে অন্য ডিফারেন্ট মানুষের চিন্তা ছিল আসলে। এখন না বুঝে, হ্যাঁ এখন বুঝে, বাট তখন তো মিডিয়ার বাহিরে যারা, তারা তো আসলে জানার কোনো কারণ নেই। হ্যাঁ, আরো অনেক কিছু, অনেক কন্ট্রোভার্সি মানে ওর মাত্র ছিল, ডিভোর্স ছিল, যে ব্যাপারগুলো ছিল সেগুলো। হ্যাঁ, একজন এটা স্বাভাবিক, একজন গার্জিয়ান এটা করবে। এখন আমি ওর সাথে, আমি ওকে চিনি, তুমি মিশতেছো, আমি বুঝতেছি। যাই হোক, পরে আর কি রিস্ক নিয়ে তো বিয়ে করে ফেললাম, আলহামদুলিল্লাহ। বাট সেই ভয়টা তোমার মধ্যে কাজ করে না? যে না, ভয় কাজ করে না। শেষ করতে দাও আমাকে। ও হ্যান্ডসাম দেখতে, ওর আশেপাশে সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায়, ও এত নায়িকাদের সাথে মিশে কাজ করে, হ্যাঁ, শুটিং এ চলে যায় দেশের বাইরে, ঘরের বাইরে, ঢাকা শহরের বাইরে।
তখন ওটা তোমার মধ্যে কাজ করে নাই? আন্টি যে ভয়টা পাইছে, তারপরে ধরো ওর মাত্রই তখন ডিভোর্স হয়েছে, সো এই না মাত্র ডিভোর্স মানে 3 বছর আগে ডিভোর্স হয়েছে, মাত্র কোথায়? হ্যাঁ মানে আন্টির ব্যাপারটা তো এরকম ছিল, তোমার মধ্যে কাজ করেছিল কিনা? ওটা আমার কাজ করেনি। ওই 8 মাসে আরো বেশি এটা স্ট্রং হয়েছে ভাই। সুন্দরী মেয়ে থাকে, আমি তো এখন যে সাজুগুজু দেখতেছেন বিশ্বাস করবেন, তখন আমি আমার সাথে ফার্স্ট যে দেখা হয়েছে আমি মনে হয় সানব্লকও দেই নাই, লিপস্টিক দূরে থাক ভাই, সানব্লকও দেই নাই। ছেলেদের মতো ড্রেস পরা, মনে করেন একটা টি শার্ট পরা, একটা লং টি শার্ট পরা, প্যান্ট পরা, একটা কেটস পরা, হিজাব পরা। আমি হচ্ছি তখন মগবাজার। হিজাব করতে তুমি? হিজাব আমি ক্লাস 7 থেকে পড়ি। মগবাজার বস্তিতে গেছিলাম হচ্ছে ওই হিজরা, ওনাদেরকে আমি থার্ড জেন্ডার অনেকে বলতে বলে না, বাট ওনাদের হচ্ছে কি ইন্টারভিউ নিতে গেছিলাম। আচ্ছা, তোমার ওখানকার জন্য না, ওখানকার জন্য না, ওইটা আবার আরেক অন্য কাহিনী। আমি প্রচুর এক্সট্রা কাজ করছি। ওকে গ্রেট। তো ওদের নিয়ে আমি ওদের ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই গরম রোদের মধ্যে হাত মুখ কোনো কিছু না ধুয়ে তারপর দেখা করতে গেছিলাম। বাহ বাহ, একদম ডিরেক্ট। তাও আবার দুটার সময় গেছিলাম, ও আসছে 3টা না 4টা বাজে। তাহলে আমি 1টার সময় গেছি, ও আসছে 3টা 4টা, দেরি করে। এই অবস্থায় গেছিলাম, ঠিক আছে। তো আমার তো সাজুগুজু এখন দেখতেছেন একটু অনলাইনে কাজ করি, নীলা আসছে, নীলা একটু বসো, ওই রকম আর কি। তখন তো কিছুই ছিল না। তো ওই যে দেখলো, তারপরে তো ও তো ফুলটা নিয়ে আসছে, তো ও তো আসলে বিয়ের জন্য এমন কাউকে খুঁজতেছিল, তাই না? তার উপরে যখন 8 মাস দেখলাম এত স্ট্রাগল, বাসার থেকে আমাকে দেখা করতে দেয় না, কোনো কিছু নেই। এরপর ও কিন্তু আমাকে বিয়ে করবে না একবারও বলে নাই যে আমি নিতে পারতেছি না। বিয়ে কেন করবে সেটা কেন বলছিল? কেন বিয়ে করবে বলছো? ওকে ওই তো আমাকে পছন্দ করছে। ওইটা কেন তোমাকে বলে না যে দিস ইজ দ্য রিজন? ফার্স্ট আমাকে বলছিল যে, আমাকে ওইভাবে বলে নাই, ফার্স্ট আমাকে বলছিল যে তুমি এত, মানে ফার্স্ট ওর মেসেজ ছিল তুমি এত কিছু একসাথে কিভাবে করো, এটুকুই ছিল। এরপরে কিভাবে কেন আমাকে পছন্দ করছে এটা আমি আসলে বলতে পারি এখনো জানো না। এটা কি জিজ্ঞেস করা যায় কেন পছন্দ করছে? না, সেটা জিজ্ঞেস করা যায়। তুমি কেন করছো? পছন্দ করছে, ও ভালো লাগছে, ভালো লেগে গেছে। কেন ভালো লাগছে? ভালো ছিল, রোমান্টিক সব মিলায়, কথাবার্তা সুন্দর, সোবার, ভালো। আবার হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে, সব মিলায় দেখতে শুনতে সুন্দর সুন্দর, সব মিলাই ওকে। সো মাশাআল্লাহ, যাই হোক, এই আর কি, এভাবে করে আমাদের প্রেমটা। বিয়েটাও হইলো। বিয়ের পরে তারপরে আন্টি হ্যাঁ রাজিও, তারপর তো করোনাই ছিল অনেকদিন। এরপরে প্রোগ্রাম আর আমাদের ওইভাবে বড় করে করা হয়নি, জাস্ট একটা প্রোগ্রাম ছোট করেই করা হয়েছিল। একটা তো বাসায় হইলো, সেকেন্ডটা হচ্ছে ওই যে জাহিদ হাসান, জাহিদ খান ভাই মেকওভারের, হ্যাঁ উনি হচ্ছেন আমাদের মেকওভার করে জাস্ট বেসিক্যালি অ্যানাউন্স টাইপের একটা প্রোগ্রাম হয়েছিল। অনেকে বলো ওখানে ফ্যামিলির কেউ নাই কেন, অনেকের কোয়েশ্চেন ছিল। অ্যাকচুয়ালি ওটা আমাদের অ্যানাউন্সমেন্ট একটা প্রোগ্রাম ছিল, যেটা আমরা বিয়ের সময় করতে পারি নাই করোনার জন্য। সেটা আমরা চিন্তা করছিলাম যে আমরা একটা ব্রাইডাল ইয়ে করবো ফ্রেন্ডদের নিয়ে। এটা কিন্তু পার্টি টাইপ ছিল, যেটা মানুষ অনেক বেবি নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে 1 মাসের মধ্যে করছি। 1 মাসে বেবি আসবে কোত্থেকে? না না, এখন কথা, এখন তো করতে পারো আরেকবার না। আমাদের প্ল্যান আছে হচ্ছে 5 বছরের সময় বড় করে প্রোগ্রাম। তখন কি বেবি থাকবে? দেখা যাক, আল্লাহ ভালো জানে, আল্লাহর উপর। ওকে, আমি ওই কোশ্চেন আবার একটু ফিরে যাই। ডু ইউ ফিল জেলাস? না, আমার না জেলাস একটু কম। জেলাস হাত ধরতেছে, হাত করতেছে, এখন তো নাটক একটু ইন্টিমেট সিনও থাকে না। ওর নাটক ওরকম বেশি ইন্টিমেসি সিন নাই। ম্যাক্সিমাম সবাই তো বলে যে হাসি নাটক করেন, বলে না ইন্টিমেসি সিন হাসি বলে আবার নেগেটিভলি বলে ভাড়ামি করে। এক্স্যাক্টলি, এইজন্যই বললাম। তুমি কিছু বলো না যে ভাই আর কত করবে, ভাড়ামি বাদ দাও। মিলাইতে পারে না। 2 দিন আগে হচ্ছে ওনার নায়িকার সাথে একটা নাটক করছে, সেখানে হচ্ছে বোনের ক্যারেক্টার করছে। এটা নিয়ে দর্শক খুব কষ্টে আছে, কেন বোনের ক্যারেক্টার করলো? হ্যাঁ, বোনের ক্যারেক্টার কেন করলো? এটা তো আমার দোষ না ভাই, এটা নীলয়েরও দোষ না। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে কিছু বলো না। শিওর আমি এটা নিয়ে, ভাই আমি এটা নিয়ে কিছু বললো তো নাটক করতে পারতাম, আপনার মনে হয়? আচ্ছা, নাটক তো করতেই পারতাম। তুমি কিছু আসলে বলো না, এন্ড ইউ ডোন্ট ফিল জেলাস সিরিয়াসলি? না ভাই, ও দিন শেষে আমি তো জানি, ওকে তো আমি চিনি। হ্যাঁ, ও এখন নাটক স্ক্রিনে কি করতেছে এটা আপনারা দেখতেছেন। স্ক্রিনে কি করতেছে? অ্যাক্টিং করতেছে। আর ওখানেও যেহেতু কোনো ইন্টিমেসি সিনও কিছুতে নাই, বা হচ্ছে কখনো ইয়েতেও যায় না, থাকে না 18+ কন্টেন্ট, যেগুলো অনেকে কিন্তু এখন ওটিপি বা ওটিটি, রাইট? ওটিটি ডিজিটাল বা ওভার দ্য টপ হচ্ছে গিয়ে অনেকে করে, ও কিন্তু করে না। হ্যাঁ, জাস্ট বিকজ এই বাউন্ডারিটা, তুমি বাউন্ডারি দিয়ে রাখছো। আমি বাউন্ডারি দিই, এটা ওর মধ্যেই বাউন্ডারি, আমার বাউন্ডারি তো দেওয়ার কিছু নাই। ওর মধ্যে বাউন্ডারি না থাকলে তো আমি ওকে বিয়ে করতাম। আচ্ছা, হ্যাঁ, বাউন্ডারি কিছুটা আছে দেখেই তো বিয়ে করছি। সো ওর বাউন্ডারি আমি জানি, এটা যারা হচ্ছে দর্শক তারা জানে না, সেটা আমি জানি। তো আমার এখানে জেলাস আর কিছু না, দর্শকরা হতে পারে, কারণ যেহেতু ওরা
ওরা জানে না, ওরা জেলাস হয় আমি But কেন তোমার বউ, কিছু এটা নিয়ে আচ্ছা, জেলাস okay. হয়, উল্টা নিয়ে। তোমার কিছু কিছু ভিডিওতে তোমার ফেস এন্ড তোমার এক্সপ্রেশনস এন্ড তোমার কথাবার্তা শুনে মনে হয় ইউ আর লাইক কেউ যদি উল্টাপাল্টা কোশ্চেন করে হ্যাঁ। আমি তাহলে আবার একটু কি উল্টাপাল্টা বলো কি কথা বলি। এরকম সাচ এজ লাইক কেউ যদি বাজে কথা মানে মনে করেন যে কেউ যদি বলে অমুক বউ হইলে ভালো হইতো, আচ্ছা আমি এটা বলি কি যে বলে? অমুক বউ এখন তো হিমিকে নিয়ে এই কোশ্চেনটা প্রচুর আসে হ্যাঁ এই আসে, কমেন্টটা সো আমি বলি খুবই ভালো, অমুক যেহেতু বউ হলে ভালো হতো, আপনি আপনার বাবার জন্য নিয়ে যান, তাহলে আপনার জন্য আরো বেশি ভালো হয়, তাহলে আপনার ফ্যামিলিতে এসে আসলো, তাই না? তো আমার ফ্যামিলিতে আসলে তো আপনার কোনো লাভ নেই, তাছাড়া আপনার বাসায় নিয়ে যান ভালো হবে। তো আমি এই ধরনের কথা বলি। হ্যাঁ, কেউ যদি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে আমি তাকে এই ধরনের কথা বলি, কিন্তু আমি এমনিতে নর্মালি আছে না বলি এরকম না। তুমি আমাকে 1 মিনিট একটা অ্যান্সার দিব, সেটা আমি রিল হিসেবে চালাবো, বিকজ হোয়াট আই ফেস, ধরো ইফ সামবডি, ধরো একটা মেয়ে হয়তো আমাকে খুব পছন্দ করে, হ্যাঁ, বা বিয়েও প্ল্যান করতেছে, কিন্তু তার একটাই প্রবলেম যে তোমার আশেপাশে তো সুন্দরী মেয়েরা কেন, তুমি মেয়েদের নিয়ে তো শো করো, মেয়েরা তোমাকে পছন্দ করে, আই এম টকিং অ্যাবাউট মাইসেলফ। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা মানে তুমি তো একটা সুন্দর মানে নীলয় তো অনেক হ্যান্ডসাম, আমি তো কিছুই না, নীলয় নায়ক, ও হ্যান্ডসাম ছেলে, ও আশেপাশে এত সুন্দরী সব নায়িকা, তার মধ্যে হিমির সাথে, আর আমার তো একজনের সাথে 2বার 3বার শো হয়, হিমির সাথে ওর প্রায় 200 নাটক করে ফেলছে। হ্যাঁ প্রতিদিন নাটক হয়। নাও ইউ টেল মি, এটা তুমি কিভাবে মেনটেন করো এন্ড ইউ ডোন্ট ফিল জেলাস, তুমি সেটা বলতেছো? শুনেন, জেলাস যদি ফিলও করে থাকে, এটা তো আসলে দেখেন জেলাসি দুই ধরনের আছে। একটা হচ্ছে আমি জেলাস ফিল করে বললাম যে তুমি আজকে বাসায় ঢুকবে না, তুমি নাটক করতে পারবে না, হ্যাঁ, কারণ তুমি তোমার মানে আপনাকে আমি বললাম যে আপনি শো করতে পারবেন না এই মেয়েকে নিয়ে, হ্যাঁ আমি জেলাস ফিল করে, তাহলে আপনারা কিন্তু একটা শোতে হ্যাম্পার হইলে, এই শোটা যদি ওই মেয়েটার সাথে করেন আপনার ভিউ হবে, আপনার লাভ, সেখানে আমি আপনার ক্ষতি করলাম। আমি আপনি নিজে ভালো মতোই জানেন যে মেয়ের সাথে আপনার কিছু নেই, কিন্তু মেয়ের সাথে যে হাসাহাসি করতেছেন, শোতে অনেক কিছু কথা বলতেছেন, দ্যাটস পার্ট অফ পারফরম্যান্স, এক্স্যাক্টলি পারফরম্যান্স দেখাচ্ছেন, যেটা আপনার ওয়াইফের বা আপনার গার্লফ্রেন্ডের পছন্দ হচ্ছে না, তো বললো যে আপনি করতে পারবেন না, তাহলে আপনার ভিউ নষ্ট হলো। তা আপনার ওয়াইফের তো জানা উচিত এটা পারফরম্যান্স, হ্যাঁ, যদি আপনাকে সে বিশ্বাস করে থাকে বা আপনি যদি সেই বিশ্বাসের জায়গা রেখে থাকে, তাহলে আপনার ওয়াইফের সাথে ওটা তো জানা উচিত। বিশ্বাসের জায়গা তো আছে, বিকজ আমি তো এরকম কিছু করি না, হ্যাঁ, তারপরে এক্স্যাক্টলি জানা উচিত। তো যেটা পারফরম্যান্স সেটা তো পারফরম্যান্সই, সেটা নিয়ে তো আসলে আপনার ভিউটা নষ্ট করার কিছু নাই। তো আমার ক্ষেত্রেও এটা মনে করেন আমার হাজবেন্ড যে শো ইয়ে করতেছে, আমি দেখেন ওর আরো অনেক নায়িকা আছে, হিমি আপুকে নিয়ে কেন কথা হয় শুধু, ওর সাথে রেগুলার কাজ করতেছে, ওর সাথে রেগুলার কাজ করার কারণ কি, ডিরেক্টর ওই নায়িকা নিয়ে, হ্যাঁ প্রডিউসার নায়িকাকে নিয়ে করলাম, হিমিকে নিলে বেশি ভালো হয়, ঠিক আছে করলো। তো এই প্রডিউসার মনে করেন হিমিকে বোন বানাইলো, কারো সহ্য হইলো না, কিন্তু ওয়াইফই বানাইতে হবে, তার মানে কি এটা দর্শক চাহিদার কারণে ঘটতেছে। দর্শক যদি আবার অন্য কোনো নায়িকার সাথে ওকে পছন্দ করে, ওকে বেশি দেখবেন আপনারা, এটা তো নীলার চয়েস না, এটা চয়েস তো প্রোডিউসার আর ডিরেক্টরের চয়েস। এই কারণটা, এই যে জিনিসটা বলে যে জেলাস যে হয় মেয়েরা, তুমি জেলাস না বলতেছো, জেলাস যদি হয়েও থাকে, কিন্তু এটা তো ইমপ্যাক্ট ফেলাচ্ছি না। আমি এখন গিয়ে যদি বলি তুমি হিমি আপুর সাথে নাটক করতে পারবে না, করতে পারবে বলে না, অফ কোর্স না, পারবে না। এখন আমি জানি যে এটাও ডিভোর্স দিলে তারপরে পারবে, তখনও মানে তখন তো আসলে কোনো ডিভোর্সের পরে তো কোনো অপশনই থাকে না। সো যত আমার হাজবেন্ড, যেহেতু হাজবেন্ড হিসেবে ও হচ্ছে লাইক, আমি যদি বলি যে তুমি ইয়ে করতে পারবা না, তাহলে তো এটা আসলে কি হবে জানেন, ও দেখা যাবে হয়তো করবে না, কিন্তু দেখা যাবে ওর ভিউ ফলো করবে, মানুষ কিন্তু পছন্দ করতেছে না যে হ্যাঁ অন্য নায়িকার সাথে ভালো লাগতেছে না বা এটা করতেছে না, এস্টাবলিশড হচ্ছে না। মানে তুমি তার মানে বলতে চাচ্ছো তুমি জেলাস ফিল করলে সেটা তুমি ওর হ্যাম্পার করতে পারো, বিকজ এটা ওর প্রফেশনাল জায়গা, ওর ক্রিয়েটিভ একটা জায়গা। আমি দেখি প্রফেশনাল জায়গা থেকে সরে অন্য কোনো পার্সোনাল জায়গায় চলে গেছে, যদি আমি ফিল করি তাহলে অবশ্যই আমি হ্যাম্পার করব। মানে আউট অফ নোভার তুমি কখনো ফিলও করো না, ধরো কিছুই না বাট তুমি ফিল করতেছো, এরকম কেন হয় না? ফিল করব? কিছু না থাকলে তো ফিল করব না, কিছু হইলে আমি অবশ্যই ফিল করব। আমি অনেক চালাক বলছিলাম, তো কিছু হইলে আমি অবশ্যই ফিল করব। তাইলে এখন বাট আমাকে যদি বলে যে ভাই তুমি প্রফেশন চেঞ্জ করো, আমি আই ফিল ইনসিকিউর যে তোমার আশেপাশে সাথে সুন্দর মেয়েরা, এখন কি করব? তোমাকে আমি প্রফেশন মানে, কারণ আমি যে তোমাকে বিয়ে করছি, বিয়ের আগেও নায়ক ছিল, বিয়ের আগে তো অন্য কিছু ছিল, হুট করে নায়ক হয়েছে। যদি হুট করে নায়ক হতো তখন আমি বলতাম তুমি এটা হইতে পারবে। তাহলে সলিউশনটা কি? তাহলে আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই এখানে। সলিউশন তাহলে মেয়েটার সলিউশন প্রবলেম, মানে মেয়েটাতে প্রবলেম। শোনেন, এটা মেয়েটার কেন প্রবলেম? মেয়েটাকেও তো আপনি বলতে পারেন, আপনি আপনার ওয়াইফকে বলতে পারেন না যে না তুমি ওইখানে কর্পোরেট জব করো, ওইখানে এই কলেজের সাথে। আই এম নট লাইক দ্যাট। যদি বলে থাকেন তাহলে কি এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ওই অমুকের সাথে তুমি এত মিটিং কেন করতেছো, অমুকের সাথে ওটা করতে পারো না। হ্যাঁ, এখন আপনি শিওর না হয়ে বললেন, লাইক আপনি দেখেন নাই যে আসলে কি হচ্ছে, আপনি খালি দেখছেন। ওটা ডিফারেন্ট। আমি বলতেছি ইউজুয়ালি মেয়ের এই জিনিসটা করে, ছেলেরাও করে ভাইয়া। আমি জানি না, বাট আই এম নট দ্যাট কাইন্ড, আই এম নট দ্যাট কাইন্ড। আমি আমার আই ক্যান টক অ্যাবাউট মাইসেলফ, আমি সেটা বলছি, আই এম নট দ্যাট কাইন্ড অফ আ গাই। বাট ধরো একটা মেয়ে, যেটা আমি দেখছি যে
প্রফেশনটা নিয়ে কথা বলে, এখন আমার কথা হচ্ছে একটা জায়গায়, এরকম একটা জায়গায় আসার পরে বা এরকম ফেম বা এরকম নেম একটা আসার পরে, তখন তুমি যদি বলো যে আই ফিল ইনসিকিউর বিকজ তোমার আশপাশে অনেক সুন্দরী মেয়ে, নাথিং টু ডু উইথ মি, জাস্ট তুমি আমার পাশে কোনো মেয়ে নিতে পারো না, কথাটা বুঝো, ওইখানে তুমি কি করো আসলে সেটা জানতে চাচ্ছি। ধরো তুমি বলতেছো যে না আমি তো জানি, কি মানে সলিউশন, তুমিও তো মেয়ে না, আমি সেটাই বলতেছি। কিছুই করি না, আমি ওর ওয়াইফ, সে হচ্ছে তার কলিগ, এটার অনেক পার্থক্য। আমি কি করবো, আমি হচ্ছে রিয়েল, ওটা হচ্ছে নাটক, দুইটার তো পার্থক্য আছে। আমি এখানে কি ফিল করবো, আমি তো রিয়েল, ওইটা তো রিয়েল না। ওটা নিয়ে এত ফিল করে লাভ আছে, শুধু শুধু নিজের ফিলিংস। তো যারা যারা আমাকে পছন্দ করো প্লিজ টেক মি অ্যাজ আই এম। না শোনেন, আপনাকে যদি এমন হয় যে যে পছন্দ করে সে তো আপনাকেই পছন্দ করে, আপনি কি করেন সেই প্রফেশন পছন্দ করে, আপনার কথার স্টাইল পছন্দ করে, আপনার শো পছন্দ করে, আপনার কনভারসেশন পছন্দ করে। এখন প্রেম করতে এসে যদি বলে কনভারসেশন বন্ধ করে, এটা হইলো? আপনাকে তো এভাবেই পছন্দ করছে। এই যে মেয়েরা চিন্তা করে অমুককে আমি চেঞ্জ করে ফেলবো, ভাই কাউরে চেঞ্জ করা যায় না, ট্রাস্ট মি, কাউরে চেঞ্জ করা যায় না। হয়তো দু একটা কেসে লেগে যায়, গাঁজাখোর ঠিক হয়ে যায়, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি অনেক মেয়েকে দেখছি যে খুব ব্যাড বয়েজ পছন্দ করে, এরপরে বিয়ের পরে আমি ভাবছিলাম ঠিক করে ফেলবো, হইল না। জীবনে করে দরকার বিয়ের আগে ঠিক করে দেন, বিয়ের পরে ঠিক হবে এই চিন্তা করে লাভ নেই। দিদি তুমি জোস কথা বলছো, তার মানে তুমি হিমিকে নিয়ে জেলাস না? আমাকে প্রত্যেক ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। জেলাস না? না, কেন জেলাস হবো? ভালো ফ্রেন্ডশিপ আছে ও মাই গড, থাইল্যান্ডে আমরা যখন সব করতে গেছি, আমরা যখন শুটিং এ গেছি, আমাকে তো আমার হাজবেন্ড সবসময় দেশে বাইরে, অনেকে বলে যে দেখছো হাজবেন্ড শুটিং করতে যায় বউ পিছে পিছে যায়, ট্রাস্ট মি, জীবনে কোনোদিন আমি ওকে বলি না আমাকে নিয়ে যাও। ও চায় যে ও যত জায়গায় শুটিং করবে আমি যাবো, ওখানে থাকবো, ঘুরবো, মাঝখানে মাঝখানে ঘুরবো, বিভিন্ন জায়গা দেখবো, নতুন কান্ট্রিরও তো কথাই নেই, কখনোই দেশের বাইরে এই জন্য আমাকে দেশে রেখে যায় না। এটা ওর কাছে মনে হয় যে ওয়াইফকে রেখে অনেকদিন দূরে থাকতে হবে, এটা একটা ইসলামিক একটা বিষয় থাকে। অনেকে ইসলাম ঢুকেছি কেন, এমনিতে এটা একটা বিষয় থাকে। তো এই জন্য হচ্ছে ও আমাকে সব জায়গায় নিয়ে যায়। তো থাইল্যান্ডে যখন গেছি দেখা গেছে ওর শট অনেক বেশি হচ্ছে, অনেক রাত পর্যন্ত হচ্ছে, কিন্তু হিমিয়াপুটা শেষ হয়ে গেছে। হিমিয়াপু আর আমি দুইজন মিলে একদম মনে করেন, হয়তো বাঙালিও অনেক আছে, আমরা অনেক করে অনেক মজার মজার জায়গায় গিয়ে ঘুরছি, মিলে জানেও না আমরা কি কি করছি। হ্যাঁ, এত মজা করছি আমরা। এরকম এগুলো আবার আমরা কিন্তু ফেসবুকে অতটা আমরা দেই না, ভিডিও বা এইসব শেয়ার করি না, কিন্তু আমাদের মধ্যে এরকম আমরা যতবার বাহিরের কান্ট্রিতে গিয়েছি, শুধু হিমিয়াপু কেন, মাহিয়াপুর সাথেও গিয়েছি, আমেরিকাতে গেছি আমরা, সামিরা খান মাহিয়াপু, আমেরিকাতে গিয়েছিলাম, তারপর আমরা সিঙ্গাপুরে গিয়েছি, একই এর মধ্যে ছিলাম আমরা, আমেরিকাতে এক হাউসে ছিলাম, তারপর তানিয়াপুর সাথেও আমরা গিয়েছি অনেক জায়গায়, ঢাকার মধ্যে অনেক। আমার মোটামুটি সব নায়িকার সাথেই ভালো, তানিয়া বৃষ্টি আপু, সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তো এই আর সবাই আমার ফ্রেন্ডের মতোই। ভেরি গুড। এখন তুমি আমাকে বলো, নিলয় আর হিমি নাকি অন্য কোনো মানে অন স্ক্রিন কাপল তোমার ফেভারিট? সত্যি কথা বলতে শুধু আমার কেন, সবার ক্ষেত্রেই ওদের দুজনকে মানায় বেশি। আবার আমার কাছে সামিরা আপু, সামিরা খান মাহির সাথে খুব ভালো লাগে, যখন হচ্ছে সিলেটি অ্যাকসেন্টটা আসে, ওটা আমার কাছে খুব ভালো। আচ্ছা, সিলেটি। হ্যাঁ, বিশেষ করে আমেরিকায় ওদের সাথে অনেকগুলো সুন্দর সুন্দর নাটক আসছে, যেটা খুব দর্শকদের ফেভারিট ছিল, তো আমার কাছে ভালোই লেগেছে। ওকে, বিউটিফুল। এখন তুমি আমাকে বলো, হোয়াট ডু ইউ লাভ এন্ড লাইক অ্যাবাউট নিলয় মোস্ট? পাঁচটা জিনিস বলো। আচ্ছা, প্রথম তো একটা সবসময় বলি যেটা অনেস্ট, যেটা করবে এটা যত যাই করুক না সত্যি কথা বলবে, এটা একটা সেকেন্ড বলতে। বাট সত্যি কথা কি সারাক্ষণ বলা পসিবল? সব সময় বলা পসিবল? সব সময় সিগারেট খাই বলছো, তোমাকে বললো না? জীবনেও করবে। ও তো সিগারেট খায় না। আমিও তো খাই না। খাই তো একটা টাইমে, খায় না। আমি কখনোই খাইতাম না। বলো। মানে হচ্ছে সিন আছে না, সিনের মধ্যে যেটা ওটা, কিন্তু ও কিন্তু বাস্তবে কিন্তু সিগারেট খায় না। হ্যাঁ, এটা সবাই জানে মোটামুটি, এটা খুব ভালো। এটা তো একটা ভালো গুণের মধ্যে চলে আসে। দেন হচ্ছে কোন ধরনের ও পার্টিতে যায় না, এটা কিন্তু অনেকে জানে না, যে অনেকে কিন্তু রাত জেগে আড্ডা দেয় বা ডিরেক্টরদের সাথে আড্ডা দেয়, কিন্তু কোনো আড্ডায় যায় না, বাসায় চলে আসে ডিরেক্ট। এটা একটা, এটা ভাল লাগে। দেন হচ্ছে আর কি বলবো, অনেক কিছুই আছে। দেন অনেক কিছু মাঝখানে স্পেশাল ডেট কখনো ভুলে না, এটা কিন্তু ছেলেদের একটা বাজার। বিশেষ করে আমার বার্থডের দিন ও যেভাবে হোক ওর শুটিং শেষ করে 12টার মধ্যে বাসায় আসবে, কোনোদিনও লেট হয় না। বার্থডের আগের রাতে 26শে ফেব্রুয়ারি, কোনোদিন এই বছরও লেট হয়নি। হ্যাঁ, এই আর কি, এই তো আর কি। ফ্যামিলি ওরিয়েন্টেড, যেটা ম্যাক্সিমাম অনেক ছেলেরা ইদানিং হয় না, যেটা ও কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আর তুমি পছন্দ করো নাকি ওর মধ্যে? একটু রাগটা বেশি। আচ্ছা, ওকে। একটু মানে রাগটা বেশি বলতে কি, হুট করে রেগে যাওয়া, যে বিষয়টা হুট করে সবার সাথেই রাগটা হুট করে চলে আসে, এটা বাদে ওরকম না। আবার চলেও যায় খুব দ্রুত রাগ, এটা একটা সমস্যা, তাড়াতাড়ি রাগ চলে যাওয়াটা।
এটা সমস্যা। হ্যাঁ, এটা একটা সমস্যা। হুট করে রাগ এসে হুট করে রাগ চলে গেছে। এখন আমার হচ্ছে গিয়ে বেশি হুট করে রাগ আসে না, কিন্তু মাঝে মধ্যে রাগ আসার পরে সেটা তো শেষ হইতে চায় না, কিন্তু ওর তো রাগ শেষ হয়ে গেছে, এখন তো আমি বিপদে পড়ে গেছি, রাগ দেখাতে পারতেছি না, এটা একটা সমস্যা আর কি। ওকে, একটাই মানে ইউ ডোন্ট লাইক ওর অ্যাঙ্গার, এটাই তো মেইন। আর কিছু না, এভরিথিং ইজ গুড। ওকে, তোমার মধ্যে ও কি সবচেয়ে পছন্দ করে? এটা ওকে জিজ্ঞেস করতে হবে। না আরে বাবা, তুমি তো তাও জানো, তুমি বলছো না, ধরো তুমি একসাথে অনেক কাজ করো, ওইটা তো আসলে ওটা তো প্রেম করার আগে বলছি, বা হার্ড ওয়ার্কিং, পরে তো এটা তবে হতে পারে। কিছুই বলেনি। আমার মধ্যে কি পছন্দ করে এটা আমি কিভাবে বলবো? আচ্ছা, এটা কি ও পছন্দ করে? অপছন্দ করতে পারে একটা জিনিস, যেটা হচ্ছে আমি হঠাৎ খুব ইন্ট্রোভার্ট হয়ে যাই, এটা খুব অপছন্দ। কিরকম মানে চুপ হয়ে যাও, কিছু শেয়ার করো না? না, লাইক ওরকম না, শেয়ার করি না তা না, আমি হচ্ছে খুব বাসার কারোর সাথে কোনো কথা বলি না, যোগাযোগ একটু কম করি সবার সাথে, আমার আম্মু, আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্বশুর শাশুড়ি, মাঝে মধ্যে হুট করে আমার হচ্ছে যোগাযোগ, মুড যখন সুইং প্রেসারে থাকে, মুড সুইং নাকি না? না, এটা হচ্ছে প্রেসারে যখন থাকি তখন হচ্ছে আমার হচ্ছে নিজের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিজের মধ্যে থাকি। কি নিয়ে প্রেসার থাকো তোমার? কাজ নিয়ে? কাজ নিয়ে বলেন, যেমন এখন আমি খুব প্রেসারে আছে, আমার হচ্ছে 18 তারিখ পরীক্ষা, আমি কিছু পারি না, এটা নিয়ে পরীক্ষা পাস করবো না, দেখা যায় আমি বাসায় কারোর সাথে কথা বলি না, বা কারো ফোন ধরি না, ফোনে পায় না, এইটা অনেক, ফোনে না পাওয়াটা একটা খুব বড় প্রবলেম ওর জন্য হয়ে যায়, এই আর কি। ওকে, নীলে কখনো তোমাকে অ্যাক্টিং করতে বলে না? জীবনেও না। ইচ্ছা করে না তোমার কখনো? না, আমার তো কখনোই অ্যাক্টিং এ ঢোকার ইচ্ছা ছিল না, আর ওরও কখনো ইচ্ছা নেই যাও। ও বিয়ের আগে একদিন আমাকে ট্রাই করে দেখছিল, বিয়ের আগে মানে প্রেম করারও আগে, আচ্ছা তোমার কি অ্যাক্টিং এ ঢোকার কোনো ইচ্ছা আছে নাকি, তুমি অনেক ইয়ে করতেছো, তখনই আমি বলে দিয়েছি না। ও আসলে ট্রাই করে দেখলো আমি মিডিয়াতে ঢুকবো কিনা, মিডিয়াতে যাতে না ঢুকি, এটা ওর হচ্ছে গিয়ে মাথায় ছিল, তখনই ওদের থেকেই জানি। তুমি তো ইউ আর পার্ট অফ আ মিডিয়া এখন। না, দুটা পার্থক্য আছে, দেখেন আমার মিডিয়াটা হচ্ছে আমি নিজে কন্ট্রোল করি, হ্যাঁ, কিন্তু কিছু মিডিয়া আছে নিজে কন্ট্রোল করা সম্ভব না। আমি যে মিডিয়াতে যেটা ছিলাম আগেও, যে নিউজ প্রেজেন্টেশন করতাম, আমি নিজে কন্ট্রোল করি, কিন্তু এটা তো মেইন স্ট্রিম মিডিয়া না, মেইন স্ট্রিমে তো যাবো না। বাট মেইন স্ট্রিমের চেয়ে ব্র্যান্ড প্রমোশন ইজ আ ডিফারেন্ট, একদম এটা ডিফারেন্ট, এটা মিডিয়া না, এক্স্যাক্টলি এটা ডিফারেন্ট। মিডিয়ার চেয়ে বাজে, কন্ট্রোভার্সি এখানে সবচেয়ে বেশি এখন। কন্ট্রোভার্সি আছে, আমি ক্রিয়েট না করলেই। বাট ইউ ডোন্ট হ্যাভ এনি হেটার্স বা ব্যাড কমেন্টস, নেগেটিভ কমেন্টস আসে না? আমার নেগেটিভ কমেন্টস আমি বিশ্বাস করি অন্যদের চেয়ে 90%। আমি দেখলাম যে খুব বেশি নাই, একদম 90%। কি মনে হয় কেন নাই, আর কেন ছিল? আচ্ছা, তুমি নেগেটিভ কমেন্ট কখন পাইতা, কেন পাইতা? আমি প্রথম দিকে পেতাম হচ্ছে নীলের এই বউটা সুন্দর না, আচ্ছা, এই ধরনের নেগেটিভ কমেন্ট, আমার কাজ নিয়ে না, বাট লুক নিয়ে নেগেটিভ কমেন্ট, যেটা এখন যে নেগেটিভ কমেন্ট এটাই পাই। হ্যাঁ, এটা এখনই পাই, যে অমুক জুটির সাথে, ওই যে বললাম যে মানুষ আমাকে নিয়ে জেলাস ফিল করে, আমি কেন আমি ওর বউ, এই আর কি। তো এইগুলো নিয়ে নেগেটিভ কমেন্ট, আমার কাজ নিয়ে নেগেটিভ কমেন্ট আমি পাই। পজিটিভ কমেন্ট কি পাও? পজিটিভ কমেন্ট তো সবাই বলে, এই যে আপনি বললেন যে সুন্দর লাগতেছে, এগুলোই বলে, অফ কোর্স ইউ লুক সোবার, হ্যাঁ, এইগুলোই বলে পজিটিভ কমেন্ট। এখন আমরা এখনকার যা হইতেছে সোশ্যাল মিডিয়াতে, দেখো তোমাদের বারিশতনীকে নিয়ে কন্ট্রোভার্সি থাকে, লায়লা মামুন নিয়ে কাহিনী, বর্ষা তো আছে, তো কোনো ইয়ে না, কি ইনফ্লুয়েন্সার না, ওনাদের কাছে আপনারা তোমরাই দেখো ইনফ্লুয়েন্সার বানাইছেন। না, আমি চিনি না, চিনতেও চাই না ভাই, আমাকে সব শুধু পোস্ট করতে বলে। আমি খালি দেখছি, আমি কোথাও গেলে কোনো সাংবাদিক আমার সামনে আসে না, কিন্তু ওনারা যেখানে যায়, পৃথিবীর এমন কোনো সাংবাদিক নেই যেখানে সেখানে থাকে না, এই জন্য মানুষজন ওনাদেরকে নিয়েও যায়। তার মানে ওদের কে ক্রিয়েট করছে, ক্রিয়েট কিন্তু করে, আগে ক্রিয়েট করতো দর্শকরা, এখন ক্রিয়েট করে জার্নালিস্টরা। জার্নালিস্ট না, ইউটিউবার্স এন্ড লাইক কন্টেন্ট ক্রিয়েটরস, তারা তো নিজেদেরকে জার্নালিস্টই বলে নাকি। ইউটিউব আগে হচ্ছে গিয়ে সেলিব্রিটি বলেন, আগে হচ্ছে গিয়ে হাইপ ক্রিয়েট করতো দর্শকরা, দর্শকপ্রিয়তা, এখন হচ্ছে সাংবাদিক প্রিয়তা। ফাইন, বাট তুমি ওদেরকে নিয়ে, এটা কি শুধু ওদেরই দায়? ওদের কোনো দায় না যাদের নিয়ে কথা বললাম আমরা, লায়লা মামুন? অবশ্যই ওদের দায়। শুনেন, আমি যা খুশি তাই করব, হ্যাঁ, এখন আমার দোষ তো আমার ক্ষেত্রে, আপনার দোষ আপনি যদি আমাকে অ্যাকসেপ্ট করেন, এটা আপনার দোষ, তাহলে আমি যদি ওদেরকে অ্যাকসেপ্ট করি সেটা আমার দোষ, ওদেরকে আমি কেন দেবো? ওদের করতে মন চাইছে করছে, আমি সেটা না দেখলেই হয়। হ্যাঁ, তো এখন আমি সেটা দেখতেছি, এখন আবার ওদেরও দোষ দিতেছি, হইলো না তো বিষয়টা। যখন তুমি পাবলিক করো একটা জিনিস, সেটা নিয়ে কিন্তু তুমি কিন্তু একটা কমেন্ট করবা, হ্যাঁ, রাইট? তো এখন তো ওরা পাবলিকলি জিনিসগুলো করতেছে এবং তোমরা সোশ্যাল মিডিয়ায় সবাই এগুলো দেখতেছে, তো সেটা নিয়ে যখন তোমরা কথা বলো, মানে তোমার পয়েন্ট অফ ভিউ কি? ধরো, আচ্ছা, প্রথমে আমি নামগুলো বললাম, তুমি লায়লা মামুনকে, তোমার পয়েন্ট অফ ভিউ কি? পার্সোনালি ওদেরকে আমি ওভাবে চিনি, আমিও চিনি না ভাই, আমি চিনতেও চাই না, সেটা ডিফারেন্ট জিনিস। আমি জানি না ওদের কি পয়েন্ট অফ ভিউ হচ্ছে, ওদের কোন একটা প্রেম কাহিনী ছিল, সেটা নিয়ে প্রথমে নেগেটিভ পজিটিভ অনেক কথাবার্তা হইতো, ঠিকঠাক ছিল, এরপরে এমন একটা পর্যায়ে চলে আসলো যে মিডিয়ার মেইন টপিক হয়ে গেল ওদের প্রেম কাহিনী। এটা কেন?
এটা তো হওয়া উচিত না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে খারাপ ভালো অনেক কিছু থাকবেই। সোশ্যাল মিডিয়াতে এটা পাবলিক প্ল্যাটফর্ম, এটাতে এক একজন এক এক কিছু পোস্ট করবে। বাট যখন এর সমস্যা তখন হয়ে গেছে যখন সবার আলোচনা, সমালোচনা, ইন্টারভিউ, ভিউ সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই একটাই টপিক। এবং এখানে এই টপিক নিয়ে যে কথা বলতেছে ভিউ হচ্ছে, এই টপিক যেখানে দেখাচ্ছে ভিউ হচ্ছে, এরা যেখানে যাচ্ছে সেখানে ভিউ হচ্ছে। ভিউটা পরের ব্যাপার, বাট তোমার পয়েন্ট অফ ভিউ না, ইজ দিস রাইট হোয়াট দে আর ডুইং, সেটাই বলতেছে। সেটা তারা যেটা করতেছে সেটা তো রাইট না। এখন তাদেরকে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো তাদের পার্সোনাল লাইফ। এখন কে কাকে বিয়ে করলো এটা নিয়ে আমি বলতে পারবো না, ও কেন বিয়ে করলো। হ্যাঁ, এটা নিয়ে যে ওরা যে নিজেদের পার্সোনাল লাইফ, একটা মানুষের যদি পার্সোনালিটি থাকে সে কখনো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে নেগেটিভ জিনিস আনবে না। ঠিক আছে, এখন তার পার্সোনালিটি না, এটা নিয়ে আমি কি করতে পারি? ধরো ইউ আর আ গার্ল, কিছুই করতে পারি। ইউ আর আ গার্ল টু, ধরো ইউ আর আ উইমেন, ধরো তোমার 50 ইয়ার্স এর তুমি একটা 20 বছরের ছেলের সাথে যাচ্ছ, এটা বিং আ গার্ল, বিং আ উইমেন, তোমার এটাতে কি পয়েন্ট অফ ভিউ? শুনেন, প্রেম হইতেই পারে, ওকে, যে কোনো বয়সে যে কারোর সাথে প্রেম হইতেই পারে। কিন্তু এই মুহূর্তে আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে, ভাই আমিও মানুষ, হ্যাঁ আমিও সবার মতোই টুকটাক জিনিসপত্র দেখি, সবার মতো আমিও আসলে দেখি। তো সেখানে দেখলাম যেটা এখানে দুজনেরই তো দোষ আছে, তাই না? এখন আমার মনে হয় ছেলেটার চাইতে ছেলেটা ফ্যামিলির দোষ বেশি। ছেলেটা বয়স কটুক ছিল যখন এগুলো শুরু, 16-17 বছর একটা ছেলে কিছুই বুঝে না। আর এমন অনেককে দেখেছি যে 16 খুব ক্রিঞ্জ কন্টেন্ট থেকে কিন্তু অনেক বড় জায়গায় চলে গেছে, হঠাৎ করে খুব ক্লাসিক কন্টেন্ট চলে আসছে, তাদের কন্টেন্ট দেখার পর আপনি অবাক হয়ে যাচ্ছেন এই ছেলে এরকম ছিল। সো ও কিন্তু এই পর্যন্ত যাইতে পারতো, বাট ওর ফ্যামিলি আমার মনে হয় ওকে পুশ করছে, টাকা পয়সার লোভ ছিল, যে কোনো কিছুতে ওকে পুশ করে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসছে, এখন ও বের হইতে পারতেছে না ওখান থেকে। এখন আমি জানি না আপু কেন ওকে আটকে রাখছে, হয়তো বা ভালোবাসা বেশি, আমি জানি না। এখন প্রেম হইতেই পারে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষের, তোমাদের মধ্যে ভাই প্রেম, তোমাদের মধ্যে মারামারি, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, এই সাংবাদিক ডেকে এনে সাংবাদিকের কাছে লাইভ করা, সাংবাদিকের কাছে বিচার দেওয়া, সাংবাদিককে দিয়ে আনানো, এগুলো কি? এগুলো তো খুব লেম বিষয়। নিজের পার্সোনাল প্রবলেম কখনো বাইরের মানুষ। আমি এরকম কয়েকটা নাম বলবো, বিকজ সোশ্যাল মিডিয়া দেখেন এগুলা আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল এবং তুমি সেখান থেকে দূরে, বাট বিং আ পার্ট অফ ইন্ডাস্ট্রি আমি সেই জন্য জানতে যাচ্ছি। হ্যাঁ, বর্ষা চৌধুরীর কথা বলতেছিলা তুমি, আমি বলতেছিলাম দুইটা বলো। ওর কথা আমি কিছু বলি রে, আপুকে তো আমি আপুর সাথে আমার পার্সোনালি পরিচয় না, ব্র্যান্ড প্রমোটার, ও তো ব্র্যান্ড প্রমোটার ছিল বা এখন তো হ্যাঁ নাইস সুইট, পার্সোনালি খুবই সুইট। ওর যে কি হয়েছে আমি না জানি না, মাঝে মধ্যে আমার কি অবাকই লাগে, কারণ ওকে আমি যেরকম চিনতাম হঠাৎ করে যে কি হইলো এক বছর, আমার মনে হয় কেউ জাদু করছে, হঠাৎ করে জাদু করে ওর মাথা টাথা সব নষ্ট করে দিচ্ছে মানুষ। হ্যাঁ, আমার কেন জানি এটা ধারণা, মিথ্যা করে মিথ্যা বলে বা এরকম, মানে হ্যাঁ সেটাই তো হচ্ছে, দেখতে পাচ্ছি আমি। মানে যতই বলুক যে ভিকটিম ভিকটিম, একটা মানুষ কতজনের কাছে ভিকটিম? হ্যাঁ রাইট, হ্যাঁ সেটাই, সবাই খারাপ একজন ভালো, এক্স্যাক্টলি। মানে যদি এমন দেখতাম যে একটা টিম তাকে, মনে করো ব্র্যান্ড প্রমোটাররা মিলে তাকে টার্গেট, এটা আমি বিশ্বাস করতাম। কিন্তু তারা যাদের নিয়ে কথা হচ্ছে তারা এক একজন এক এক জায়গায় সেখান থেকে আসতেছে, কত কিছু। আর সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হিউমারসও ছড়ায়, সব কিছু জিনিস তো সত্যি। সেক্ষেত্রে থেকে আমার মনে হয় যে মেয়েটাকে কেউ জাদু টাদু করছে, তো ব্রেন টেন এখন তার কাছে নাই, এখন যে কি করতেছে, কোথায় কি করতেছে, কি যে বলতেছে কিছু বুঝতে পারতেছে না। এবং একটা টাইমে হয়তো বুঝতে পারবে, তার কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি অলরেডি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। খুবই রেসপেক্টেড পারসন ছিল, বাট এখন আসলে ও যত সত্য কথা বলুক কেউ বিশ্বাস করে না, আমি নিজেই বিশ্বাস করতে পারি না। যতই কান্না করুক আমার কাছে সেম কথাই, খালি সেম কথাই বলতে থাকে, সেম জিনিসগুলো এখন আর বিশ্বাসযোগ্য নাই। না ওকে, বারিশ তো মাঝখানে অনেক বেশি কন্ট্রোভার্সি ছিল, তুমি ব্র্যান্ড প্রমোট, ওই কন্ট্রোভার্সি নিয়ে আমি তেমন কিছু বলতেও চাই না। টনি আপু ভালো লাগে আমার কাছে, বারিশ আপুর প্রফেশনালিজম ভালো লাগে, খুব ভালো, সবার থেকে বেশি কাজ করতেছে, এটা তো আসলে অস্বীকার করার কিছু নাই, কাজ করতেছে বলি সবার ছিল। এটা কেন হয় আসলে সেটা জানতে চাচ্ছি। কোনটা মারামারিটা কেন হয়েছে? মারামারি কেন হয়েছে তো ওরা জানে, আমি তো জানি না। হঠাৎ করে একদিন রাত্রেবেলা দেখলাম, এটা কি কারণে হয়েছে আমি জানি না, আমার মনে হয় ভুল বুঝাবুঝি থেকে হয়েছে, যে একজন বোধহয় কোন একটা কথা বললো, কেউ ভাবলো যেটা আমাকে নিয়ে বলছে, হ্যাঁ আমার সাথে একটু ম্যাচ করে গেছে, সেখান থেকে আমি আবার একটা আরেকটু ডিরেক্ট হয়ে বললাম, সেটা আবার তার গায়ে লেগে। তো কন্ট্রোভার্সি হলে ভাইরাল হয় বা ভিউজ হয়, দিস ইজ দ্য রিজন, এরকম কোনো ব্যাপার কি আছে যে না? শুনেন, কন্ট্রোভার্সি হলে ভাইরাল হয় এটা সত্যি, কিন্তু আমার মনে হয় ওরা এই সব ক্ষেত্রে কন্ট্রোভার্সিটা শুরুর সময় তাদের মাথায় এটা থাকে না, কিন্তু যখন কন্টিনিউ করে তখন তাদের মাথায় আসে যে আরে ভিউজ হচ্ছে, ঠিক আছে চলো একটু কন্টিনিউ করি, এটা হইতে পারে। শুরুতে আমার মনে হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তোমার সাথে চলো একটু প্ল্যান করে ঝগড়া করি, এরকম হয় না।
তুমি এখান থেকে কিভাবে দূরে থাকো এই নো কন্ট্রোভার্সি? প্রথম কথা, আমার এখানে সবচেয়ে মেইন ফ্যাক্টরি হচ্ছে যে আমার সাথে যত যাই হোক, যে আপনি তো বললেন নীলার জন্য জনপ্রিয়তা, তো আমার জন্য নীলার জনপ্রিয়তা কমে যাইতেই পারে। তো সেক্ষেত্রে আমার ব্যবহার আমাকে একটু বুঝে শুনেই করতে হবে। কন্ট্রোল, হ্যাঁ। আর কন্ট্রোভার্সি তো দেখা যায় কি নিয়ে হবে, আমার হচ্ছে সোশ্যাল নিয়ে হবে, যে ফেম নিয়ে টানাটানি, এটার জন্য কিন্তু অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেমের জন্য। আমার ওই ফেমের প্রয়োজন নেই, আমি কাজ করতেছি, টাকা পাচ্ছি, চলতেছে, আমি আমার শপিং করতে পারতেছি ঠিকঠাক। আমার ওই ফেমের প্রয়োজন নাই যে একটা নেগেটিভ মানুষ আমাকে দেখলে একটু গালি দিবে, আমার হচ্ছে কি ভিউ হবে, এই ফেমের আমার কোনো প্রয়োজন নেই। আমার হচ্ছে পজিটিভ থেকে যতটুকু ফেম, ওকে, ওটা আমার চলবে। এই একটা জিনিস মেন্টালিটিতে যেহেতু আমার আছে, যে আমার ওরা কিন্তু ডিরেক্টলি বলে যে নেগেটিভিটিতে ভিউ বেশি হয়, তাই আমি নেগেটিভিটি করবো, এটা কিন্তু ডিরেক্টলি অনেকে বলছে। সো এটা ওদের আবার মাইন্ড সেট আপ সেরকম, এই জন্য ওরা সমালোচনায় থাকে, এই জন্য হচ্ছে আমি থাকি না। এখন আরেকটা সমালোচনা গেল কালকে পরশু সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে। আচ্ছা, সেলিব্রিটি ক্রিকেট লিগে এবার আমরা যাইনি গতবার। আমার মনে হয় এখানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একজনের জন্য আসলে জিনিসটা বেশি। সেটাকে নাম বলতে পারবা? নামটা আমি আসলে জানি না, আমি দেখছি। আমি বলে দিব না, থাক, নাম না বলাই ভালো, যেহেতু সেক্টর এরিয়ার মধ্যে। আমার মনে হয় ওনার কিছু অযৌক্তিক স্টেটমেন্ট, অযৌক্তিক কথাবার্তা বা বলতে আমার আসলে আমি নাম জানি না, বিশ্বাস করেন, আমি ছবি ভিডিও দেখছি। সো ওনার কিছু ইয়ের জন্য দেখা গেছে যে যাদের ইন্টেনশন ছিল না, নর্মাল পার্সন, এরাও ফেসে গেছে। এখন ওনাকে আমি জীবনে কোনো নাটক করতে দেখিনি, উনি কি আসলে নাটক করে না মডেলিং করে আমি জানি না। এক্স হাজবেন্ড নাটক করতে, ওনার এক্স হাজবেন্ড যে নাটক করতে, এটা আমি জানি, হ্যাঁ, কিন্তু ওনাকে আমি নাটক করতে কখনো দেখিনি। সেলিব্রিটি ক্রিকেট লিগে ওনার জন্য যাদের নাম আসতেছে, এরা কিন্তু নাটক করে রেগুলার, এদেরকে আমি নাটকে দেখি, এদেরকে তাহলে কি বলবো, একজনের জন্য সেলিব্রিটি ক্রিকেট লিগে সেলিব্রিটি কয়জন ছিল? সেলিব্রিটি কারা? অনেকেই ছিল এবার, গতবার চেয়ে বেশি ছিল এবার। তো মনে করেন যার কথা তুমি বলছো সে সেলিব্রিটি, যার কথা বলতেছো তুমি, সেটা আমি জানি না। আসলে কি সেলিব্রিটি তো অনেক ক্যাটাগরি আছে, শুধুমাত্র আপনার লাইক নায়িকা নায়ক না, ওখানে কিন্তু আপনার ডিরেক্টর, প্রোডিউসার, এরাও মনে হয়েছিল। নতুন নতুন প্রমোটার্স সবাই ছিল, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার্স না, মডেলরা ছিল ম্যাক্সিমাম, বেসিক্যালি মডেলরাও কিন্তু সেলিব্রিটি, বাট ওদের তেমন মানে কিছু কয়েকজন হয়তো অনেক, কিন্তু ওদেরকে কেউ সেলিব্রেট করে না আর কি, করে না করে সেলিব্রিটি উইদাউট সেলিব্রিটি বা কেউ চিনে না, বাট আমি এবার দেখছি অনেকেই ছিল মোটামুটি ইয়ে করে। আমাদেরও থাকার কথা ছিল, বাট নীলার শিডিউল মিলে। খুব ভালো হয়েছে এটা বলতেছে। তারপরে ওর কথার জন্য কন্ট্রোভার্সি হয়েছে। হ্যাঁ, আমার মনে ওর কথার জন্য বাকি সবাই ফেসে গেছে। ওকে, বাট ইট ওয়াজ ওকে, না, ইট ওয়াজ নট ওকে। কেন এটা বলবে, কি আশ্চর্য। এখন কে কি পড়লো এটা তার না, ওটা ডেফিনেটলি, হ্যাঁ, কিন্তু তুমি যে এমন ভাবে হাইলাইট করতেছো, মানে কি তুমি কি জিনিসটাকে তো নোংরাই বানায় দিলা, তাই না? তুমি যখন জিনিসটা এমনিতে মানুষ এটা পছন্দ করে না, তার উপর তুমি যখন আরো বলতেছো হ্যাঁ আমি এটা করছি, তাহলে তো এটা মানুষ পছন্দ করার কোনো কারণ, এটা তো বাজেই হইলো, তাই না? জিনিসটা একটা সেলিব্রিটি বাংলাদেশের, বাংলাদেশ কেন, যে কোনো কান্ট্রিতে নায়ক নায়িকা সেলিব্রিটি মানুষের কাছে ড্রিমের বিষয় থাকে, একটা মনে করেন ক্লিন একটা জায়গা থাকে, কিন্তু সেই জায়গায় গিয়ে তুমি কোত্থেকে উড়ে এসে দূরে বসে কি বলে বসলা, আর সব ক্লিনলিনেস একদম। এখানে কিন্তু অনেক ক্লিন নায়িকারও আছে যাদের নামে কিন্তু অনেক ক্লিন নায়িকারা আছে। তো তুমি কে এসে যে তুমি এমন একটা কথা বলে ফেললা যে হচ্ছে লাইক ইয়ে হয়ে গেল। অন্তত তুমি তো যেই হও না কেন, এই কথা তো বলে তো মানুষকে, অন্যদেরকে তো অন্য জায়গায় গিয়ে বলো, তুমি এই প্ল্যাটফর্মে এসে সাংবাদিকদের সাথে কেন এই কথাগুলো বলবো? এখানে ওকে নিয়ে একজন স্ট্যাটাস লিখছে, আমাদের এনটিভির এক কলিগ, এক্স এনটিভি, এখন দেশ টিভিতে আছে, লিখছে সেলিব্রিটি ক্রিকেট লিগে কয়টা দল খেলেছে এবং তারকারা কোন কোন দলে ছিল সেটা অনেকে জানেন না, আমিও জানি না, শুধু দেখলাম অমুক দল চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই লিগে সবচেয়ে লাভবান হয়েছে জেলে থাকা অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী কথিত মডেল মারিয়া মিম। মিমের বেশিরভাগ ভিডিও দেখে মনে হইল পুরো খেলাতে তিনি একাই দৌড়াইছেন ও পরিশ্রম করেছেন। অবশ্য এই সেলিব্রিটি লিগে মিমের ব্র্যান্ডিং হয়েছেও দারুণ। এবার তার দুবাই ট্রিপের আরো ভালো ভালো রিলস ও ছবি দেখার অপেক্ষায় রইলাম। ও তো আসলে ইচ্ছা করে ব্র্যান্ডিংটা করছে, ও যে নেগেটিভ ব্র্যান্ডিং এ বিশ্বাস করে, যে যেভাবে ফেমাস হয়েছে, অন্য কোনো ভাবে লাইমলাইট আসতে পারতেছিল না, তো নেগেটিভিটি ছড়া লাইমলাইট আসলে। এখন ওখানে অনেকে কমেন্টও করছে, দেখো যেহেতু সে টিভিতে আছে, ওরাও তো কন্টেন্ট রেডি করছে, অনেক কন্টেন্ট গেছে, রাইট? এবার প্রচুর ইন্টারভিউজ, প্রচুর সে কমেন্ট করছে, একজন এই যারা কন্টেন্ট বানায় তাদের ইনকামও ভালো এসেছে, একটা বাজে ওয়ার্ড দিছে যে ওর ক্লোজ শট দেখিয়ে, সেটাও বলেন। হ্যাঁ, যারা কন্টেন্ট বানায় তারা কন্টেন্ট তো বানাই, তারাও কিন্তু নেগেটিভ জিনিস দেই। দেখেন অনেক ভালো ভালো টেলিভিশন চ্যানেল আছে, জীবনে কোনোদিন
ওইসব কোনো আজে বাজে কাপলের কাছে না, যায় নাই, না। কিন্তু যারা হচ্ছে যে কন্টেন্ট ভিউ হ্যাঁ। এর জন্য দুই একটা ফেসবুক কন্টেন্ট বানায় বা হ্যাঁ। ইউটিউব কন্টেন্ট বানায়, নিজেদের সাংবাদিক মানে একটা মনে করেন একটা এইরকম একটা মাইক্রোফোন হ্যাঁ কিনে হ্যাঁ হ্যাঁ একদম দিয়ে দিল, হয়ে সাংবাদিক গেল, হয়ে হ্যাঁ গেল। ইউটিউবার হয়ে গেছে, এরাই অ্যাকচুয়ালি Of এখানে course. বেশি থাকে, সেটা ওরাই গেছে, হ্যাঁ এটাই এরাই বলতেছে। এদেরকে ফেমাস বেশি করছে। অফকোর্স আমি ওটা লিখছি যে ওরা দেখায় কত মানুষ যে ব্যবসা করে হ্যাঁ, নিল। তো তারাই কিন্তু কিন্তু কোনো ভালো কেউ কি চাবে যে নেগেটিভ কিছু দেখায় ব্যবসা করতে? নেগেটিভ অনেক কিছু দেখায় ব্যবসা Of করতে course, পারবেন, হ্যাঁ। তাই না? আপনি কি দেখায় ব্যবসা করবেন এটা আপনার বিষয়, হালাল না হারাম এই আর কি। খুব ভালো লাগছে, তুমি এই কথাগুলো খুব বলছো, আমার খুব ভালো লাগছে। এখন তুমি বলো পজিটিভ কমেন্ট তুমি কি পাও? ওই যে সুন্দর লাগতেছে, আপনি হিজাব যে ধরে রাখতেছেন আবার ছেড়ে দিয়েন না, আচ্ছা কোশ্চেনটা করছি, আচ্ছা বলো তারপরে। আর কি পজিটিভ কমেন্ট, এগুলোই তো ভাই। মানে হিজাব ছাড়লে কি হবে? অনেকে বলে যে ওই যে আছে না অনেকে যে হিজাব হঠাৎ, মানুষ তো জানে না যে এটা, মানুষ ভাবছে যে হুট করে হিজাব ধরলাম হুট করে আবার ছেড়ে দিলাম। আমি তো ভাই ক্লাস 7 থেকে হিজাব করি, এটা তো আমার মানে এমন না যে আজকে থেকে শুরু It's part করলাম of your হুট করে life ছেড়ে এখন, দিব। হ্যাঁ, 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 right. সো এটা আমার একটা কেন লাইফের করছিল এটা? এটা আমার ফ্যামিলি সবাই পড়ে বা ইসলামিক ট্রেডিশন আমরা Okay, বড় okay, হয়েছি, okay. ট্রেডিশনের জন্য সবাই পড়ে। বিউটিফুল বিউটিফুল। এখন তুমি বলো, তুমি যে ব্র্যান্ড প্রমোট করো, টাকা পেলে কি সবকিছু প্রমোট করো? তুমি বললে আর্ন করতেছো না, যেহেতু, হ্যাঁ এখানে একটা বিষয় রং আছে ফর্সা করার টিম ধরো, যে আমার ফেসবুকে যদি কেউ টেক্সট করে ওখানে লিখে দেওয়া থাকে কোন রকম রং ফর্সাকারী ক্রিম কিংবা ওজন কমানোর কোনো প্রোডাক্ট প্রমোট করা কেন হয় না। বলছো? ফার্স্টেই থাকে, কেননা প্রথম কিছু আছে না, মানুষের ভুল থেকে শিক্ষা হয়। রং ফর্সাকারী ক্রিম আমি কখনোই আসলে প্রমোট করিনি, কারণ ওটা আমি খুবই ভয়ঙ্কর ভাবে রেসিজমের এগেইনস্টে ওকে ছোটবেলা ডেফিনেটলি, থেকে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই ওজন কমানোর জিনিস আমি প্রমোট করছিলাম একটা সময় করে, আমার নিজেই খুব দেখছি যে আমি দুই একটা ব্র্যান্ড ম্যাক্সিমাম মানুষকে ঠকাচ্ছে, আমাকে ভালো প্রোডাক্ট দিয়ে মিথ্যা কথা বলতেছে। এবং সত্যি কথা বলতে ওজন প্রোডাক্টগুলো তো ওজন কমলেও এটা খুব বডিতে নেগেটিভ অনেক হার্মফুল। আমি কিন্তু এমন না যে নিজে না খেয়ে প্রমোট করছি, আমি নিজে খেয়ে প্রমোট করছি, নেগেটিভ অনেক ইম্প্যাক্ট ফেলে। তো সেটা যখন বুঝতে পারি আমি এগুলো বন্ধ করে দিই, ওকে এই আর কি। এরপর এখন আর করি না, এগুলো করো না? না আমি প্রায় 2 বছর ধরে আমি আমার কিন্তু পেজে লেখা থাকে একই ব্র্যান্ডের একই জিনিস, ধর বিভিন্ন ব্র্যান্ডের বাট একই প্রোডাক্ট, সেগুলো করো পরপর এরকম। যেমন ধরো ফুড পাঠাইলে খুব মজা হয়েছে, হ্যাঁ আসছে তো ফুড, আপনি আপনার মনে করেন যে আন্টি রান্না করছে মজা হতে পারে, আমার আম্মু রান্না করছে সেটাও মজা হতে পারে, তো আমি বলছি দুটোই মজা হয়েছে, আপনি কার থেকে কার বাসায় গিয়ে খাবেন এটা আপনার বিষয়। কি আশ্চর্য, ফুডের কথা বলবো না, মনে করেন আমি রান্না করছি তা আমার রান্না খাইছেন, আমার রান্না খাইছেন আপনি, তার মানে কি আপনি আপনার বউয়ের রান্না খেতে পারবেন না? এটা কি হইল কথা? বলেন না খেতে পারবা তো, আমি খাবেন, সমস্যা কি? আমি বলছি যে দুজনেরটাই মজা, আমি জানি না ভালো না হইলে বলবো, দিদি লিসেন, ভালো হইলে বলবো। শোনো না, আমি কিন্তু এই ঘটনা যাই, আমি শুধু জিজ্ঞেস করতেছি যে ধরো ফুড দিল, এখন 10 জন দিল ফুড, মানে ধরো আমাকে পাঠাইতো, এখন একবার আমি বলছি যে একটা জিনিস তো ভালো হয় না, ভালো লাগে না, এখন এত রেগুলার যেটা হচ্ছে ফুড আসলে আসছি থাকে, তখন আমি এটা স্টপ করছি যে ভাই আমি তো এটা ফুড শো করতেছি না, সো আমি এখানে একটা বিষয় বলি, সবার এই যে আপনি তো বললেন না ফুড আসলে আসতেই থাকে, মিনিমাম 10টা টেক্সট আসে কেক পাঠাতে আমাকে, কিন্তু আমি সব ধরনের পেজ প্রমোট করি না, একটাকে প্রমোট করি আমি যদি না আমি বলি কুকিং স্টোভ, যেটা থেকে ভাই আমি নিজেরই আমি যখন অসুস্থ ছিলাম মাঝখানে, তখন আমার আম্মু অসুস্থ ছিল, সরি জ্বর আসছিল, তখন আমি আম্মুর বাসায় ওদেরকে রেগুলার খাবার রান্না করে ওদের থেকে পাঠাইছি। আরো কিছু আছে নুসরাত কিচেন, এদের থেকে আমি 3 বছর ধরে খাবার করি এবং কন্টিনিউসলি এদেরটাই প্রমোট করতেছি, কিন্তু 3টা ব্র্যান্ড ডিফারেন্ট ব্র্যান্ড, কিন্তু এদেরটাই কিন্তু আমি প্রমোট করছি, কারণ এদের এক একজনের, কারো আমার ডাবের পুডিংটা খুব ভালো লাগছে, কারো হচ্ছে ওদের পোলাও, ওদের হাঁসের মাংস, যেমন একটা হচ্ছে কুকিং স্টোভের হাঁসের মাংস আমার হাজবেন্ডের খুব ফেভারিট, আবার নুসরাত কিচেনের ডাবের মাংস খুব ফেভারিট, আবার হচ্ছে 2-একটা কেকের আইটেম কেকেরই আছে যে কেউ হচ্ছে ফ্লেভার অনেক ভালো, কারো হচ্ছে ডিজাইন খুব ভালো, তো আমি যখন যেটা প্রেফার করি তাকে বলি। বিউটিফুল। এখন তুমি বলো ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? বিকজ অফ দিস, যে যারা তারা বলতেছে শুনে ব্র্যান্ড প্রমোটার বেসিক্যালি সেলিব্রিটি না, যখন তারা সেলিব্রিটি হইতে চায় তখন তারা সেলিব্রিটি হওয়ার জন্য তাদের হওয়ার জন্য অনেক কিছু করে যাতে তাকে নিয়ে আলোচনা হয়, যখন সেটা হঠাৎ করে হুট করে আলোচনা হয় তখনই যখন সেটা নেগেটিভিটি বেশি থাকে, পজিটিভিটি নিয়ে কিন্তু তেমন বেশি সাধারণ মানুষের মাথা ব্যথা নেই, তো তখন হচ্ছে গিয়ে তাদের নিয়ে সমালোচনা, এটাই তারা চায়, তাই হয়, এই আর কি। তুমি আমাকে এটা বলো না যে নিলয়ের সাথে তুমি অ্যাক্টিং করতে চাইছো কখনো? এটা কখনো না, এটা আমি কখনো চাইনি, তোমাকে বলেও নাই, কোনো প্রোডিউসার ডিরেক্টর ইস্যুও দেয় নাই? শুনেন, আমাকে বিয়ের আগেই অনেক এক প্রোডিউসার সরি ডিরেক্টর বলছিল, খুবই ভালো ডিরেক্টর, আমি বলি দাঁড়ান নামটা বলা উচিত হবে না, আমি পরে আপনাকে অফ স্ক্রিনে বলবো,
খুবই ভালো ডিরেক্টর বিয়ের আগে নীলার সাথে পরিচয়ের আগে আমাকে বলছিল যে তোমাকে নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো, এবং উনি অনেককে নিয়ে কন্টেন্ট বানায়। হ্যাঁ, তো আমি বললাম যে আমি তো হিজাব পরি, আমি জানি না আপনি বুঝতে পারছেন, খুব ভালো, খুবই বড় ডিরেক্টর, খুবই ভালো। এখন কন্টেন্ট দিবেন, এখন ডিরেকশন না না, এখনো ডিরেকশনও দেয়, এখনো ইয়ে বানায়, অনেক ভালো ভালো নাটক বানায়। ওনার অনেক রিচ, অনেক নিউ নিউ টপিকে বানায়, সো উনি এখনো বানায়। উনি আমাকে বলছিল যে তোমাকে নিয়ে একটা বানাবো, বললাম কি হিজাব পরি, আরে ওই কন্টেন্টে ওই রকমই ক্যারেক্টার থাকবে, কিন্তু আমি পরে আর যাইনি, কিন্তু আমার ইন্টারেস্ট নাই। তারপর এই আর কি, তো আমি তো বিয়ের আগেই পাইছি, তো করলে তো আমি তখনই করতাম। বিয়ের পরে তো অপরচুনিটি কোনো অভাবই নেই, সেটা তো বলার বাইরে। বিকজ অফ নিলয়। হ্যাঁ, নীলার জন্য তো নীলারই তো প্রোডাকশন হাউস আছে, আমি বলে তো আমাকে ওই দিতে পারে। নীলারও ইচ্ছা নেই, আমারও ইচ্ছা নেই। ইভেন আমেরিকা বা বিভিন্ন জায়গায় যখন একটু বাইরের কান্ট্রিতে শুট করে, তখন তো আমি সেটা থাকি, যদি একটু কর্নারে দেখা যায় ওটাও দেয় না, ভুলে যদি দেখা যায় তাও হবে না, এই আর কি। আচ্ছা, ওকে, কয়েকটা কমেন্ট নেই আমরা। অনেক ভাইয়ার এখানে তো অনেক মনে হয় নেগেটিভ কমেন্ট আসার কথা। আমাকে নিয়ে আসে না, যে গেস্ট যেরকম বলে তার উপরে সেরকম কমেন্ট আসে। তোমার কোনো এরকম আসে না, তুমি পড়বে না, আমি পড়বো। আপনি পড়েন, তোমার কমেন্ট খুব সুন্দর সুন্দর আসছে। নিজের কমেন্ট পড়ে আর কি হবে, না পড়ো না, খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে। ও মাই গড, ওয়ারিন সিম্পল লাইফ লিখছে অনেক মিষ্টি একটা মেয়ে। ও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তারপর হচ্ছে তানিয়া হক লিখছে ড্রেসের কনসেপ্ট এমন কেন, এই আপুটার অলওয়েজ দেখি এমন কালার কম্বিনেশন। বলো দেখছেন, আপনি বলছেন সোবার, তার কাছে পছন্দ হয়। আমার পছন্দ কালারফুল থাকতে, আমার খুব ভালো লাগে। ব্ল্যাক এন্ড হোয়াইট কম, বললাম না, আমি ম্যাক্সিমাম যখন কোনো প্রোগ্রামে যাই, আমাদের ড্রেস কোড কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট 18 তে আমাদের স্টাইল ইশ অ্যাওয়ার্ডে। ও নাইস, আমি ব্ল্যাক ড্রেস করে ফেলছি, অর্ডার দিয়ে দিছি অলরেডি। রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, না ভালো হয়েছে, কিন্তু ট্রাস্ট মি, আমি কিন্তু চিন্তা করি না, আমি না ভাবছি আচ্ছা ব্ল্যাক পরবো, কিন্তু এটা তো ব্ল্যাক ছিল, কিন্তু আমি ভাবলাম যে আমরা স্পেশাল বললাম ব্ল্যাক হলে সামার, তো ব্ল্যাক হলে অনেক, আমি তো ব্ল্যাক করে ফেলছি। কুল, ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, ব্ল্যাক হইতে পারে, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, যে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট, যে কোনো একটা বা দুটো ম্যাচ হইতে পারে। আমি ইনার পরলা, হ্যাঁ, এদিকে ব্ল্যাক হোয়াইট পরলে উপরে ব্ল্যাক করো, বা নিচে ব্ল্যাক। আমার কাছে মনে হয় কি শোগুলা বা হচ্ছে ইন্টারভিউ গুলাতে কুল রঙিন থাকা খুব দরকার। তোমাকে ম্যাচ করতে কি হবে, এই জন্য হচ্ছে ম্যাচিং করতে। হ্যাঁ, কারণ আমার এটার সাথে অনেকেরই ম্যাচিং হয়ে গেছে, আমার ব্লাউজের সাথে ব্লু কালার অনেকের সাথে ম্যাচিং হয়ে গেছে, আপনার সাথে ম্যাচিং হয়ে গেছে। তুমি কি বলতেছো, অ্যানসার কি দিবা ওকে? অলওয়েজ দেখি এমন কালার কম্বিনেশন। হ্যাঁ, আমার হচ্ছে কি রঙিন কালার কম্বিনেশন করতে খুব পছন্দ, ভালো লাগে, এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম টাইম পরি। বাট কিছু কিছু ইয়ের তাগিদে মাঝে মধ্যে রঙিন কম উপর পরা হয়। আমাকে রঙিন ড্রেসে খুব বেশি ভালো লাগে, এই যে মিষ্টি মেয়ে লাগে আর কি, মিষ্টি মেয়ে, রাইট। ওকে, সারা আরাহি লিখছে অসাধারণ আপু। আচ্ছা, ধন্যবাদ। মার্জিয়া আলিম মার্জিয়া লিখছে ওয়াও। ওকে, আমার রেগুলার ফলোয়ার। ইজি শপিং লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মুসাম্মদ কামরুন্নাহার লিখছে নিলয় রিদি আমার খুব পছন্দের জুটি, সুখী হও। ও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, সে আবার লিখছে খুব মিষ্টি মেয়ে রিদি, অসংখ্য ধন্যবাদ। ওয়াও। ওকে, আমি জানি কোন ওয়েতে। আচ্ছা, আজরাজ কি সুলতানা আমার আম্মু আন্টি আন্টি লিখছে আমি জানি কোন ওয়েতে। আন্টি একটু প্লিজ আমি জানি কোন ওয়েতে, ওই জানতে জানে না কি কোন ওয়েতে বলুন, এখন বলে দাও। না না, আন্টি বলে দিবে কিন্তু। আম্মু জানেন, আম্মুকে চিনেন না, আম্মু চালাকি করতেছে জানেন। আমার আন্টি আরেকটু চালাকি করেন, আমরা বের করি, চলো আপনারা মিলে। আমার আম্মু চালাকি করতেছে যে জানার জন্য যে কোন ওয়েতে একটু বলে দিবে তো তাইলে, কিন্তু আম্মু জানে না কোন ওয়েতে। তুমি বলো, এরকম করো না। না, এটা বলবো কেন, কিসের আন্টি আপনি আমি টিম, যে মানে মনে করেন যে যেভাবে পাইছি ওটা বলা যাবে না কিভাবে। আচ্ছা, আন্টির সাথে আমি কথা বলে বের করে ফেলবো, আন্টি আমি বের করবো তোমার কাছ থেকে। ওকে, ফারজান হাবিব লিখছে আপু তোমাকে আমার অনেক পছন্দ। ধন্যবাদ। তো এখন তাহলে তোমার তো ইসে করতে হবে তো, এই যে অ্যাক্টিং করতে হবে তো, নাটক। না না, অ্যাক্টিং এ গেলেই নেগেটিভ কমেন্ট শুরু হয়ে যায়। আসলে এটা সত্যি না? না, আমি এমনিতে অ্যাক্টিং এর স্কিলও থাকা লাগে, কিছুই নাই, আমি তো অ্যাডভার্টাইজই করতে পারি না অ্যাক্টিং ইয়ে করে। মার্জিয়া লিখছে আপু একটা গান শোনান। এই অসম্ভব, এখন তো গান শোনালে সব হবে, মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছে। এক লাইন তো শোনাবো, আরে ভালোবাসা, আপু লাভ ইউ। ধন্যবাদ, আই লাভ ইউ টু। একটা লাইন গান তুমি যেটা গেছো, মার্জিয়া যে কমেন্ট করছে না, সেই মেয়ে আমার গান অনেক শুনছে, এইজন্যই বলছি আমরা শুনতে চাই। চলো একটা লাইন। আল্লাহ, সিরিয়াসলি আমার মাথায় কোনো গান নাই। ওই যে যেটা তুমি কভার করছো সেটাই বলো, সেটাই। কি কভার করছি? আচ্ছা, তাহলে এসে গাও, কভার করছো যেটা, যে কোনো পুরোনো দিনের বাংলা গান বা যে কোনো গান তোমার যেটা পছন্দ। ভাই
হঠাৎ করে গানের সাথে চলে আসলাম কখন আমার গান মাথায় করো, তোমার তো আসতেছে প্রচুর না গান সিরিয়াসলি ডেফিনেটলি জানি আমি মুখস্থ। তুমি সাজেস্ট করো এই সাজেস্ট করো। সিরিয়াসলি আমার মাথায় আসতেছে না এখন হুট করে তো গান মাথায় আসে না আগে থেকে প্ল্যান নীলয় করে নীলয় সাজেস্ট করো। এই রে নীলয় suggest তোমার করতে কি নাকি? হ্যাঁ বলো বলো, কি গান গাবো যে কোনো একটা মাথায় আসতেছে যেটা তুমি না। কভার করছো, যেটা গান আমি তো সেটা অনেক বলো। গানই কভার হ্যাঁ, করি দাও, কোনটা ওখান থেকে কভার lyrics করছি বের করো, আমি কমেন্টগুলো পড়ি, তুমি একটা বের করো, ওকে? আচ্ছা দি নাদিয়া প্রিয়সী মেঘলা লিখছে হিজাবি কন্যা। ও মা ধন্যবাদ আচ্ছা, শামিমা আফরোজ লিখছে হাই মঞ্জু সাহেব, সোমা ভুসকি কবে আসবে আপনার সাথে? সোমাকে সোমাকে সোমা তো চিনতেছে না। খুব শীঘ্রই তাকে এনে আপনার সিটে বসেন এবং ইন্টারভিউ নিতে বিশেষভাবে অনুরোধ আপনি বুঝলেন না ভাই আপনার শো দেখে সব এইসব এদের অন্যদেরকে না আপনি- সোমাকে বলো না, আমি চিনি না। গুরু বলবো না আমি আপনি চিনেন এই আপনি সোমাকে অ্যাক্টিং করছেন সোমাকে না, আমি চিনি না সোমাকে। এই সোমাকে বলো না, আমি অনেস্টলি জানি না। ওনাকে জিজ্ঞেস করেন আচ্ছা এই সোমাকে, সোমা ভুসকিটা বুঝতেছি না স্যার, আমি চিনি না। হ্যাঁ তুমি মেনশন করো, বুঝছো? তুমি বুঝছো তুমি বলো, তুমি জানো তাহলে বলো না। না না বলবো না আরে বলো। আরে কি আসছে আপনার আপনার শো দেখে আমি জানছি তা আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন ও এটা বলবো? বর্ষা, এই তো দেখছেন হয় যে নিবিড় প্রায় ও হো হো, আচ্ছা সোমা আক্তার না, আচ্ছা এটা লিখছে ভাই, এটা কোনো কথা? বর্ষা ডিরেক্ট লিখবেন না। আচ্ছা বিশেষ অনুরোধ রাখুন, কি করতে পারি জানেন? আপনাকে খুঁজে বের করে তারপর আপনার মনের বিরুদ্ধে জোর করে বিয়ে পড়িয়ে দিব। বেয়াদব। ততে বাঁচতে চাইলে আপনার প্রিয় বান্ধবীর ইন্টারভিউ নেন এবং জিজ্ঞেস করেন কেন গলা পড়ানি। ভাই বর্ষা আমার জীবনও কোনো বান্ধবী না, ওর সাথে আমার জীবনে সেদিনই প্রথমবার, সেকেন্ড টাইম দেখা হয়েছে। প্রথমবার ওর জামার থ্রুতে পরিচয় হয়েছে, ওর মারা যাওয়ার পর আমাকে ডাকছিল কান্নাকাটি করে। সো শি ওয়াজ নেভার আ ফ্রেন্ড। আমার এই যে লাস্ট যে এপিসোড দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ওকে আমি কখনোই চিনতাম না, সেটা আমি বলছি ও শোতে, যে আমি অ্যাজ এ মিউজিক জার্নালিস্ট সবাইকে চিনতাম, মিলেটলে যাদের নাম বলছে সবাই, আসলে সবাইকে আমি চিনি, তারা আমার সবাই খুব ক্লোজ, ওকে আমি চিনতাম না। তো আমি সেটা বলছি যে হয়তো তাহলে তোমার লেভেলটা আমার লেভেল পর্যন্ত আসে নাই, নাহলে তো আমি চিনতাম। তাহলে তুমি হয়তো পূর্বানিতে নাচানাচি করছে, একটা লেভেল ছিল, সেটা হইতে পারে। আমি এটা শোতে স্ট্রেট বলছি। সো শি ওয়াজ নেভার আ ফ্রেন্ড, শি ইজ নট আ ফ্রেন্ড, ঠিক আছে? সো এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। আর ওর সেই ক্লাসেই না যে আমার ক্লাসে সেও আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে, সেটা পসিবল না। ওটা বাদ, গান রেডি করো। ওকে, অতএব বাঁচতে চাইলে আপনার প্রিয় বান্ধবী ইন্টারভিউ নেন এবং জিজ্ঞেস করেন কেন গলা পড়া নিয়ে মিথ্যা নাটক সাজল এবং এতে ওর কি লাভ হয়েছে। আমি দেখেছি আপনি সময় অনেক কথা বিশ্বাস করেন। শামিমা আফরোজ যা করলেন এটাকে আমি কোনো কথা বিশ্বাস করি, মানে হ্যাঁ আমি সবার কথা বিশ্বাস করি ভাই, এরপরে ধরি আমি। ওকে ভাই, মার্জিয়া প্রচুর কমেন্ট করছে, হাজার হাজার কমেন্ট করে বসে রয়েছে আরে আমার ফ্রেন্ড ওর সাথে ওকে আচ্ছা ওকে, আচ্ছা মার্জি প্রিয়া প্রিয়া আক্তার লিখছে আসসালামু আলাইকুম মঞ্জু আহমেদ, ভালো আছো? ইয়েস প্রিয়া ভালো আছি। ও আমেরিকা থেকে নক দিছে, কমেন্ট করেছে। প্রিয়া আবার লিখছে আপুটা ভালো করে কথা বলে। আরে দেখছো, তোমাকে বলো তুমি খুব সুন্দর করে কথা বলো। ওকে চলো, গান রেডি? না গান আসলে রেডি না, একটা গান তো আমার গাইতেই তো হবে। মনেই পড়তেছে না কোন গানের নাম। কি গান গাও? আচ্ছা তোমার 5টা ফেভারিট গানের নাম বলো। আমার কোনো ফেভারিট গান নেই। লাস্ট 5টা গান, লাস্ট এর মধ্যে 5টা গান কি কি শুনছো? ওগুলা তো আমি আমরা তোমার পারি গান না। দিয়ে শেষ করব, বলো। আচ্ছা আমি এতক্ষণ ধরে খুঁজলাম, আমি কোনোটা পাইনি, কোনো কথা। এই সাউন্ড নাকি কম? কিসের সাউন্ড কম, কার সাউন্ড কম? কোনোটা পাইনি। ও না সাউন্ড ঠিক আছে, বললেন বাড়াই নিতে হবে আসলে। সাউন্ড নাকি কম? সাউন্ড অনেক জোর ভাই, কি বলো ভাই? তাহমিনা মনি নো সাউন্ড, কি বলো? প্রচুর সাউন্ড এখানে, শোনো। ওকে, এই দেখো, তুমি তো আমার মার্জিয়া লিখছে, তুমি তো আমার এই গানটা গাও আপু। এটা কোন গান? আই ডোন্ট নো, মার্জিয়া লিখছে তুমি তো আমারই এই গানটা গাও আপু। আমি তো এই গানটা কোন গান আমি তো জীবনে শুনি নাই মনে হয়। না না আমি খুঁজতেছি এমনিতে। কি ভাই, একটা গান যদি সত্যি, এটা আমি কিন্তু চাপ দিয়ে ধরবো তোমাকে এখন, আমি কিন্তু খোঁচাই না তোমাকে আজকে, আমি কিন্তু খোঁচাবো এখন। কি আমাকে খোঁজে কিছু বের করতে না। পারবেন না তো, আমাকে খোঁজে লাভ আছে? আচ্ছা ভাই শোনো, নীলা কি ফিল্ম করবে না কখনো? তুমি বলো না যে ভাই একটা ফিল্ম ও করো, শাকিব যদি- খান ফাটাই ফেলতেছে, নিশো ফাটাই ফেলতেছে। ওর ফিল্মের অতটা ইচ্ছা নাই, হুম, কখনো শুনিনি ওর মুখে যে ফিল্ম করার ইচ্ছা, তো নাটকেই ওর বেশি। আচ্ছা তুমি বলো তোমার ফিল্মে প্রিয় নায়ক নায়িকা কে তোমার? বাংলা নাটক অফকোর্স বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ এখন তো সাকিব খান। শাকিব খান শুধু। শাকিব খান কোন মুভি দেখছো নিশোকেও লাস্টে? ভালো লাগে, ফিল্মে ভালোই কাজ করছে। শাকিবের কোন মুভি দেখছো লাস্ট? আমি তো সব রিসেন্ট কয়েকটাই দেখলাম, তুফান, লাস্ট কোনটা বরবাদ। জানি বের হলো, বরবাদ। সবই ভালো লাগছে? দেখছি। এই দারুণ, অ্যাক্টিং স্কিল খালি বেড়ে যাচ্ছে। তাই? আগে ভালো লাগতো না, আগে খুব কমেডিয়ান লাগতো, সত্যি কথা যেটা। রিসেন্ট 2 ইয়ার্স সেই ইমপ্রুভমেন্ট যে হয় বোঝা যায়। বোঝা যায়, একদম স্ট্রাগল করে করে আসছে, একদম এখন হাইয়েস্টে আছে বলা যায়। আসলে হ্যাঁ। আর শাকিব খান সাথে নাম যেটা আসে অপু বিশ্বাস, বুবলি, তোমার কি কমেন্ট ওদেরকে নিয়ে?
আমি বুঝছি তুমি কমেন্ট গান না গেলে অপুদিও খুব থামবে না। ভালো মাশাআল্লাহ, খুব সুইট। খুব বুবলি very sweet, আপুর সাথে আমার কখনো কথা হয়নি, সো আমি কিছু না এমনিতে কথা হইতে হবে কেন, পার্সোনালি তো জানা দরকার নেই। দূর থেকে কি মনে হয় যে এই যে দূর থেকে ওনাকেও সুইট লাগে, দূর থেকে আমার সবাইকে সুইট লাগে, কাছে গেলে আসল মানুষ চেনা যায়। যেমন হচ্ছে যদি বলি আমার কিন্তু ব্র্যান্ড প্রমোটার বলেন বা এই সেক্টরে কারোর সাথে খুব একটা যোগাযোগ নাই, এটা নিয়ে মানুষ অনেকে বলতে পারে অহংকার, এটা আসলে অহংকার না। আমি কমফোর্ট ফিল না করে মিশতে পারি না। কমফোর্ট ফিল করা মানে কি এমন না যে চিন্তা করতে চাই ও আমার চেয়ে ছোট, বিষয়টা এরকম না। যখন দেখি যে ওর মধ্যে পিওর, তখন আমি ওর সাথে মিশি। লাইক একটা উদাহরণ দিই, একটা মেলার প্রমোশনে গিয়েছিলাম, আমার সাথে একজন ব্র্যান্ড প্রমোটার ছিল, খুবই রিনাউন্ড ব্র্যান্ড প্রমোটার, আমি নাম বলবো না। তো উনি ছিল, তো উনি ওনার সাথে আমার প্রথম দেখা, আমার সিনিয়র, ওখানে ম্যাক্সিমাম আমার এখানে সিনিয়র। তো বললো যে হে কি অবস্থা তোমার, ভালো আছো, ফার্স্ট টাইম দেখা যায়, জানো অমুক ব্র্যান্ড প্রমোটার আছে না, অমুক ব্র্যান্ড প্রমোটার এই করে, এভাবে করে ভিউ আনে, এইভাবে করে ভিউ কিনে, এই করে। প্রথম দিনে আমার কাছে অনেক বদনাম করলো ওই ব্র্যান্ড প্রমোটারের নামে। ওই ব্র্যান্ড প্রমোটারকে আমি কখনো দেখিনি, যার নামে বদনাম করছে। আমি বললাম ও রিয়েলি, ঠিক আছে আচ্ছা। পর আমার ছোট ভাই সাথে ছিল, পরে বললাম বুঝলাম না, ফার্স্ট দিন দেখা হওয়ার পরে আমার নাম, কেমন আছি, কোথায় থাকি কিছু জিজ্ঞেস না করলে অমুকের বদনাম শুরু করে দিল, কেমন যেন একটা অদ্ভুত। তার এক সপ্তাহের মধ্যে তার বার্থডে দাওয়াত পেলাম। বার্থডেতে গিয়ে দেখলাম যে অমুকের নামে বদনাম করছে সেই অমুক ওরা বেস্ট ফ্রেন্ড। বলে আল্লাহ বাঁচাইছে, আমার মুখ দিয়ে কোনো কিছু বেরোয়নি, আমি তাকে চিনি না। যদি একটা কথা বলতাম তাহলে শেষ শেষ আমার অবস্থা। ওই দিনই আমার সাথে আবার অমুকের সাথে ফার্স্ট দেখা হয়েছে বার্থডে দিন। আমি তখন চিন্তা করছি আল্লাহ এদের সাথে কোনো কথা বলা যাবে না। মার্জি আবার লিখছে তুমি তো আমার এই নিলয় ভাইয়ের নাটকের গানটা গাও আপু। নিলয়ের নাটকের গান তুমি তো আমারই। হ্যাঁ চলো গাও, বিসমিল্লাহ শুরু করো। মনে নেই তো, লিরিক্স বের করো, শুনে নাও। আচ্ছা এটা আমি ইয়ের সাথে গাইছিলাম, কার নাম কি পিরান, পিরান, আচ্ছা ওকে, হ্যাঁ পিরানের সাথে গাইছিলাম তো সেটাই গাও এক লাইন। ওরই গান এটা। আচ্ছা দেখি মনে আছে কিনা, আমার লিরিকও মনে নেই, অনেক আগে। তুমি তো আমারই, শুধু তোমাকে চাই, তোমার হাসিতে ভালোবাসা খুঁজে পাই, স্বপ্ন দেখেছি কাছে এসে বসবে, নিজেকে আমি ভুলে গেছি, এই মন কিছু বোঝে না, তোকে ছাড়া ভালো লাগে না, তুই পাশে না থাকলে বুকটা দূর দূর করে না, এই মন কিছু বোঝে না, তোকে ছাড়া ভালো লাগে না, তুই পাশে না থাকলে বুকটা দূর দূর করে না। মনে নেই আমার, সুরটাও মনে নেই। বিউটিফুল, তোমার ভয়েস সুন্দর। ওকে আমরা শেষ করব, লাস্ট 5 মিনিট আমি জানতে চাইবো, যেটা আমরা শুরু করছিলাম গল্প তোমাদের লাভ স্টোরি নিয়ে। বিয়ের আজকে 4 বছর তোমাদের, না? জার্নিটা কিরকম ছিল? আলহামদুলিল্লাহ, আমাদের ঝগড়া কখনো একদিনের বেশি টিকে না। কি নিয়ে ঝগড়া লাগে? ওই যে হুট করে রেগে যায়, বিশেষ করে আমাকে নিয়ে ঝগড়াটা লাগে, মানে আমার একটু দোষ আছে, হুট করে কেন? হ্যাঁ ভুলো মন, আর আমার ফোন ধরি না মাঝে মধ্যে, এটা খুব বাজে একটা দোষ। দেখা যায় যে গেটে এসে দাঁড়ায় আছে রাত্র 2টার সময়, আমি ফোন ধরতেছি, রাগ করে না, আমি তখন মনে করেন যে ফোন সাইলেন্ট থাকে, অন্য কাজ করি, বই টই পড়ি বা নেটফ্লিক্স দেখি, অনেক কিছু। এইটা নিয়ে মাঝে মধ্যে বকাঝকা করলে রাত্রে কথা বলে না, পরে আবার সকালবেলা ঠিক হয়ে যায়। আবার মাঝে মধ্যে অনেক কিছু আমি ভুলে যাই, একটা কাজ করতে বলছে আমাকে, আমি ভুলে গেছি, এটা নিয়ে রাগ হয়। মাঝে মধ্যে ওরও দোষ থাকে, ম্যাক্সিমাম টাইমে আমারই একটু ভুলটা বেশি থাকে। ওকে, মানে শুরুতে যে ব্যাপারটা ছিল এখনো কি সেম? এখনো সেম, এরকম রোমান্টিকও কখনোই ছিল না, বিয়ের আগে একটু ছিল, বিয়ের পরে কখনোই রোমান্টিক কে বেশি? আমি। কিরকম? তুমি বললো ও সবকিছু করে, ইউনিভার্সিটি ভুলে যায় না, এরকম সারপ্রাইজ দেয়। আমিও ভুলে যাই না, কিন্তু সারপ্রাইজও দেয়। রোমান্টিক, যেমন রোমান্টিক বলতে বৃষ্টির দিন এখন এনজয় করার বিষয়টা, এটা ওকে আমি নিয়ে গিয়ে একটা মানে মনে করেন এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, বারান্দার মধ্যে গিয়ে বসাই দিছি, বসাই এইবার চলো বসে বসে আমরা ইয়ে করি। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার বা স্পেশাল রোমান্টিক ডেট গুলোতে আমি কিন্তু রোমান্টিক না বলবো না, বাট কে বেশি বললেন তাই বললাম, আমি তুমি বেশি। হ্যাঁ ওকে, মানে এখনো এরকম কিছু হয়েছে যে ও ভুলে গেছে এবং তুমি ঝগড়া করছো, নাকি ওটা মিনিমাইজ ভুলে যায় না কখনো ডেট নিয়ে? আর আমি ঝগড়াও তেমন একটা করি না, সো ভুলে গেলেও ঝগড়া করতে হয়। এত বিজি থাকে, টাইম কি থাকে? এত বিজি থাকে না, তুমি তো টাইম আরো বেশি এক্সপেক্ট করো না ওর কাছ থেকে। ও আমাকে এত বেশি টাইম দেয় যেটা মানুষ এক্সপেক্ট করতে পারে না। মনে করেন যে সারাদিন শুটিং করতেছে, এরপরে যে মানুষ আছে না যে রাত্রে এসে ঘুমায় গেল না, সে আমার সাথে মিনিমাম 2 ঘন্টা গল্প করবে,
এবং এটা করতে করতে দেখা যায় 4টা 5টা 6টা 7টা 2-3-4 ঘন্টা সারাদিনে কি হলো সব গল্প আমাকে এসে করবে। এখন মানুষ তো শুধু নায়ক বলে না, যে এখন কর্পোরেট জব করে সেও তো চাকরি করে, সেও তো সকাল 7টার সময় বের হয়, ওর 7টার সময় বের হওয়া লাগে, ও 12টা 1টার দিকে বেরোয়, ও কর্পোরেট জব করে, সে 7টার সময় বেরোয়, সন্ধ্যা 6টা 7টার সময় আসে, এসে আবার বাসার মধ্যে কম্পিউটারে বসে। সেম সিস্টেমই কিন্তু, খালি নায়ক বলে যে ওকে বলা যে ও সময় দেয় কেমনে, অন্যরা যা সরকারি জব করে যেভাবে সময় দেয় ও সেভাবে আমাকে সময় দেয়। ওকে, দুইটা কোশ্চেন পরপর। একটা সফল ম্যারেজ যেটাকে বলি আমরা, সাকসেসফুল ম্যারেজ, সেটার রহস্য তুমি যদি বলতে পারো বা তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, যে এই যে চাপায় দেওয়ার বিষয় যেটা বলেন, অকারণে ডাউট বা অকারণে মানে আপনি যখন একটা মানুষকে কন্টিনিউয়াসলি বলতে থাকবেন যে এই তুমি এটা করো না, তুমি বোধহয় এটা করো, তুমি, এখন সেই মানুষটা যদি সেই কাজটা না করে থাকে একটা টাইমে কিন্তু সে বিরক্ত হয়ে সেই কাজটা করে ফেলবে। এটা আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং মানে কি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আচ্ছা, তখন আমি ওকে ডিরেক্ট সুন্দর করে বুঝায় বলা, আচ্ছা তোমার কি ঝগড়া না বা ব্লেম না, মিথ্যা কথা বলতেছে, তারপরে আবারও দ্বিতীয় আরেকদিন কোয়েশ্চেন করা, এরকম। তারপর যদি মনে হয় কোন, এবার এটা তো গেল যে ডাউটের বিষয়, এরপর যদি মনে হয় যে সে কোনো কিছু একটা ভুল করতেছে, সে যখন ঠান্ডা মাথায় আছে তখন সেই ভুল সম্পর্কে তাকে আস্তে করে বুঝায় বলা। আমার মনে হয় কামনেস এই জিনিসটা হচ্ছে যদি সম্পর্কে থাকে, মানে হাইপারনেসের চাইতে সেই সম্পর্ক বেশি টিকে, সেটা দুই পক্ষ থেকে, অন্তত অ্যাটলিস্ট এক পক্ষের একজনকে ঠান্ডা হইতে হবে, অ্যাটলিস্ট একজনের ঠান্ডা হইতে হবে, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সটা হবে। আমি গরম থাকলে পার্টনারকে ঠান্ডা হইলে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই যে বললাম আমার হাজবেন্ড কিন্তু খুব হুট করে রেগে যায়, আমি কিন্তু একটা কথা বলি না যাতে ঝগড়াটা যে সে বাড়াবে কোনো স্কোপই পায় না, যে এইটা বললাম আমি তাহলে আরেকটা কথা বললো, সুযোগই নাই, কি নিয়ে ঝগড়া করবে, যে ভেরি ম্যাচিউরড। এই আর কি। টুনটুনি মুক্তা লিখছে, হ্যালো তাসনুভা আপু, হাই, আমাদের ওই যে ও হোস্টিং করবে আমাদের স্টাইলিশ আওয়ারটা। ও হাই মুক্তা আপু, রাইট, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, চিনছি আমি। ওকে, চিনছো না? হ্যাঁ। সো আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, নিলয়কে নিয়ে কোনো কন্ট্রোভার্সি, কোনো নিউজ, নেগেটিভ নিউজ বা ধরো পাস্ট লাইফ নিয়ে বদার করে কিনে না তোমাকে? কন্ট্রোভার্সি তো ওখানে তেমন একটা হয় না, মাঝখানে একটা হয়েছিল, সেটা আমাকে বদার করার কিছুই নেই। কোনটা নিয়ে হয়েছিল যেন? এই হিমিয়াপুকে নিয়ে যে মাঝখানে একটু কন্ট্রোভার্সি একবারই হয়েছিল, প্রেম বিয়ে এরকমই একটা, এইটাই তো একটা কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সি কেন হয়েছে, কারা ক্রিয়েট করছে, কি হয়েছে না হয়েছে সবকিছু আমি জানি, এবং আমাকে তো সবকিছু শেয়ার করে, যে কারা কি করছে, কেন করছে, ওই বছর কি কি কারণে এই কন্ট্রোভার্সিটা হুট করে ক্রিয়েট হয়েছে, এগুলো সবই জানি। জুটি ভেঙে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে, এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে, এগুলো সবই আমি জানি। তো এটা আমাকে বদার কি করবে, আমি তো আগে থেকেই জানি। ধর পাস্ট লাইফের কোনো নিউজ বা পাস্ট লাইফ নিয়ে তো কখনো নিউজ হয় না, অনেকগুলো কিন্তু হয় মাঝে মাঝে, বাট এগুলো বদার করে না তোমাকে? তোমার কথা শুনে যেন তুমি খুব ম্যাচিউরলি এটা খুব হ্যান্ডেল করো। পাস্ট লাইফ নিয়ে বদার কেন করবে? পাস্ট ছিল, পাস্ট দুজন দুই জায়গায় আছে, সংসার দুই সংসারে, এটা নিয়ে তো আমাকে বদার করে দিচ্ছে। ভেরি গুড। আর তোমার আম্মুকে কিভাবে ম্যানেজ করলে? আম্মু বলে না যে একটা বেবি দাও, এরকম কিছু বলে না? এগুলো নিয়ে আমাকে কোনো প্ল্যানিং বা কিছু? নাথিং এট অল। প্ল্যানিং তো এটা তো পার্সোনাল, কিন্তু না না, বাসা থেকে বলে না যে? বাসা থেকে কেউ কোনো কিছু বলে না, ওরা জানে যে আমরা দুজনই ম্যাচিওর, আমাদের দুজন, আমিও বাচ্চা না, 18 বছরের কম না আমারও, ওরও 22 বছরের কম না, দুজনই ম্যাচিওর। তো নিশ্চয়ই আমাদের নিজস্ব প্ল্যান আছে। 38, ওয়াও, বয়স এখন একটা বুকে বয়স বের করার প্ল্যান করতেছে, লাভ লাগবে। ভালো করছে। ওকে দিদি, থ্যাংক ইউ। আমরা স্টাইলিশ অ্যাওয়ার্ড নিয়ে আরেক বলে তারপর শেষ করি। আমরা 18 আমি এই যে ভাই এই বলেছে, সো মাশাআল্লাহ আমি খুব ব্ল্যাক এন্ড হোয়াইট করতে বলো। হ্যাঁ, সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট পরবেন। আমি স্টাইলিশ, হয়তো বা আমি স্টাইলিশ হিসেবে কোনো না কোনো সেক্টরে অ্যাওয়ার্ড পেতেও পারি, বলা যায় না। অফকোর্স না, তো আমরা তো শোনো, আমাদের তো সিলেকশন, আমাদের তো ওই যে নমিনেশন দিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছি না, ইউ আর গেটিং দ্য অ্যাওয়ার্ড। অফকোর্স আমরা তো পোস্টার করা তো। সো আমি সুন্দর অ্যাওয়ার্ড পাচ্ছি। তো এরকম আরো অনেক সেক্টর থেকে অনেকে অ্যাওয়ার্ড পাচ্ছে। আপনাদের ফেভারিট অনেক পার্সন আছে, আপনাদের ফেভারিট না এরকম অনেকে পেতে পারে, বা হচ্ছে পরিচিত অপরিচিত বিভিন্ন সেক্টরের হিরোজরা পাচ্ছে। সবাই মিলে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে ওই দিন। প্লেসটা কোন জায়গায়? শুটিং ক্লাব, গুলশান শুটিং ক্লাবে। সো সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সো আচ্ছা, এখন তোমাকে নিয়ে শেষ করো, কিছু কথা বলো, কেমন লাগলো, কি আমার শুনে বলতে পারো, আগে দেখে কি আইডিয়া ছিল, এখন কি ভাবছো? আইডিয়া আমার আগে থেকেই ছিল যে আমাকে কিছুই বলতে পারবে না, যার যে টপিক আছে আপনি সেই টপিক নিয়ে কথা বলেন। আমার টপিক নিয়ে কথা বলেছেন, আপনার শো আমার ভালোই লাগে, আপনি খুব ডিরেক্ট কথা বলেন, সত্য কথা বলেন। অনেককে আমি দেখেছি যে আপনার গেস্ট ঠিক আছে, বাট অনেক ধরনের শো আছে, কোন কোন জায়গায় গেস্টকে তুমি জানো যে গেস্ট এই কাজটা করছে, তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হচ্ছে তাকে নিয়ে তাকে আপনি বদার করতেছেন, এরকম আমি দেখছি অনেক শোতে। কিরকম আর বলো?
মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে নিয়ে আপনি ব্যাড কমেন্ট করতেছেন বা তাকে দিয়ে বাজে কথা বলাইতে চাচ্ছেন, এরকম অনেক শো কিন্তু ইদানিং খুব ভাইরাল হয়, যেগুলো কিন্তু আমি খুবই করি না, negative। সেটা বলতেছো। হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে না, গিয়ে I don't. যদি আপনি ইনসাল্ট বলবো না, ওটাকে আপনি বুঝান, সত্যটা দিয়ে বুঝান, এটা আমি দেখেছি। ওই যে বর্ষা আপুকে দেখেছি, আপনি অনেক মোটিভেশন দিয়েছে, আপু যদি আপনার কথাটা শুনতো আসলে খুব ভালো হতো। মাঝখানে আপনি একদিন আপুর সাথে একটা শোতে বলেছিলেন যে তুমি সব বাদ দাও, সোশ্যাল হ্যাঁ, of মিডিয়া course, গ্যাপ yeah. করো, করে নাকি, এরপরে না, কিন্তু আরো বাকি বাড়ছে। কাহিনীগুলো আসলো। এক্স্যাক্টলি। সো আপনি পজিটিভলি আসলে নেগেটিভ কথাগুলো বলেন, সো এটা হচ্ছে কনস্ট্রাকটিভ, ভালো। আপনার শোতেও ভালো লেগেছে, আর আজকে তো আমার আমি আমি ফিলিংস কোন নার্ভাস না ফিল করেন আজকে না? আমি আসলে নার্ভাস না, ছিলাম ফার্স্ট একটু ছিলাম, ঢোকার পথে আই গেস আপনি এরপরে, বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা আমি সবসময় সব জায়গাতেই নতুন আসলে নার্ভাস থাকি, বাট বেশিক্ষণ থাকে না, এই আর কি। ভালো লেগেছে, এন্ড আই এম ফিলিং সো অনার্ড। দিদি, আমার thank মনে হয় you. না বেশি কোনো টপিকে কথা বলতে পারছি আজকে, খুব না, ইন্টারেস্টিং কোনো টপিক। একদিনে তো সম্ভব না, আর আমার অনেক কিছু থাকে, র্যাপিড ফায়ার থাকে, আর তোমার একটা প্রোগ্রাম আছে তুমি বলতেছো। So, আমার মনে হচ্ছে আজকে আমরা এতটুকু শেষ করবো, এরপর আমরা আবার তো ডেফিনেটলি বসবো, সেদিন একটু টাইম নিয়ে আসবো তুমি, ঠিক আছে? ঠিক আছে, বাট আজকে ইনশাআল্লাহ। কথা বলে খুব ভালো লাগছে, তুমি খুব ম্যাচিউরলি কথা বলো, ইউ আর ভেরি ম্যাচিউর Thank you, thank এন্ড সংসার সুখের রমণীর গুণে তোমার মতো আমার মনে হয়, না হলে মেয়েরা জেলাস হলে যেটা হয়, একটা সংসার রুইন হতে পারে। এবং ও যে জায়গায় আছে, একটা হ্যান্ডসাম একটা তোমার হাজবেন্ড, তোমার এতগুলো নায়িকার সাথে কাজ করে মিডিয়াতে, তো এই জিনিসগুলো আসলে যেভাবে কেয়ার করো তুমি, টেক কেয়ার করো, ওটা আমার মনে হয় কমান্ডেবল। না হলে দেখা যাক, ইনশাআল্লাহ সবাই পছন্দ করে ওকে ওই সেক্টরটাতে, যতদিন সবাই পছন্দ করে থাকবে সেক্টরে, এরপর হয়তো বা থাকবে না। ওকে, আমরা নেক্সট ইয়ারে তাহলে জুনিয়র নীলাকে পাচ্ছি। দেখা যাক, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। গুড লাক এন্ড কংগ্রেচুলেশন ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর প্লিজ ভালো থাকেন, নেগেটিভ থেকে দূরে থাকেন, এই যে এরকম পজিটিভ মানুষের পাশে থাকেন, এরকম পজিটিভ মানুষের পাশে থাকেন। আমাদের এগুলো দেখেন, সব ফালতু জিনিস কমান, ফালতু জিনিস দেখা বন্ধ করেন, ভালো ভালো জিনিস দেখেন। আপনারা যদি ভালো মানুষ হন তাহলে তো কথা শুনবেন। আই লাভ ইউ।